আসসালামু আলাইকুম। I guess we're live. Yeah. Welcome to Instant School Online Chemistry Class. সাথে রয়েছে আমি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আনিকা। কেমন আছো সবাই? বলো কি অবস্থা, কেমন আছো? পড়াশোনা হচ্ছে কেমন চলছে? লাস্ট ক্লাসের পড়াগুলো বাসায় ঠিকভাবে করেছো কিনা? কি অবস্থা সবটা আমাকে জানাও। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছো তারা কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সবকিছু একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করে দাও। আর যারা লাইভ জয়েন করছো তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার সাথে তোমার আরো অনেক ফ্রেন্ডরা বন্ধুরা মিলে তোমরা একসাথে ক্লাসটা করতে পারো, একসাথে পড়াশোনা করতে পারো, সেই সুযোগটা বন্ধুদের করে দাও। আচ্ছা, যারা সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছো তারা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা বা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, কাইন্ডলি একটু জানিয়ে দাও। আচ্ছা, এখনো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। যারা সাথে আছো এই মুহূর্তে, যারা আমাদের সাথে জয়েন করেছো তারা আমাকে কাইন্ডলি জানিয়ে দাও যে আমার ভয়েসটা ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমার ভয়েস, বা হচ্ছে ঠিকভাবে ঠিকভাবে হচ্ছে বোর্ডটাও দেখতে পাচ্ছ কিনা, কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দাও। অনেকেই তো সাথে রয়েছো, একটু কাইন্ডলি আমাকে জানাও যে কি অবস্থা, ঠিকভাবে সব শুনতে পাচ্ছ কিনা, কথা ঠিকভাবে যাচ্ছে কিনা, তোমাদের থেকে ক্লিয়ারেন্স পেলে তারপর আমি ক্লাস শুরু করব। যারা এই মুহূর্তে সাথে রয়েছো তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি নেক্সট 1 ঘন্টা আমরা সবাইকে সাথে পাবো, তোমাদের সাথে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। যারা সাথে অলরেডি জয়েন হচ্ছো তারা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। শান্ত ওয়ালাইকুম আসসালাম। জাহিদ বলছে যে আপু সব দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনের sp3 এবং sp2 সংকরণ, sp3 এবং sp2 সংকরণ দুটো আমরা বেশ ভালোভাবে দেখেছিলাম, শিখেছিলাম। সিগমা পাই বন্ড কিভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা সেটাও হচ্ছে গত ক্লাসে খুব সুন্দরভাবে দেখেছিলাম, তাই তো? ওকে, এখন আজকে হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা, হিলমি জানাচ্ছে এভরিথিং ইজ ওকে। ওকে ফাইন, এভরিথিং যখন ওকে তাহলে আমরা আজকে আমাদের টপিকে চলে আসি। ঠিক আছে, আজকে আমাদের কি টপিক? আজকে টপিক হচ্ছে sp2 সংকরণ। আচ্ছা, গত ক্লাসে যেহেতু আমরা হচ্ছে বেসিকটা শিখে ফেলেছিলাম, তবু আজকে যেহেতু নতুন করে আবার একটু শুরু করছি, আমরা জানিয়ে দিই যে হাইব্রিডাইজেশন জিনিসটা আমরা কি শিখেছিলাম, যে আমরা যত সংখ্যক অরবিটাল নেব তত সংখ্যক নতুন অরবিটাল, সমশক্তির নতুন অরবিটালে পরিণত করব। এটাই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশনের মেইন প্রসেসটা। অর্থাৎ হাইব্রিডাইজেশন করার পর আমরা এই যে এস বা পি অরবিটাল বলছি সেগুলো আর এসপি অরবিটাল হিসেবে থাকবে না, সেগুলো নতুন একটা অরবিটালে পরিণত হবে যারা সমশক্তির হবে। এবং আমরা ঠিক যতগুলো অরবিটালকে হাইব্রিডাইজড করব, হাইব্রিডাইজড করার পরও ততগুলো অরবিটালই আমরা পাবো। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু শুরু করি, যে দেখো আমরা কি দিয়ে শিখছিলাম, আমরা কার্বন দিয়ে শিখছিলাম। তাহলে কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, দেখো 1s2 2s2 2p2। এখন আমাদের কাজ হচ্ছে কার্বনকে উত্তেজিত করা। আচ্ছা, এক্সাইটেড অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়? 2s1 2px1 2py1 এবং 2pz1। এখন আমাদের কাজ কি? কোন অরবিটালের আকৃতি কিরকম সেটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম, যে কোন অরবিটালটার আকৃতি কিরকম, কোনটা কিভাবে থাকে। তো আমরা আজকে কি করব? দেখো আমাদের বলেছে sp, অর্থাৎ আমরা একটা s অরবিটাল নিব এবং
একটা পি অরবিটাল নিয়ে কাজ করব। মানে কি, মানে হচ্ছে আমরা এইটুকু নিয়ে আজকে আমরা কাজ করব। তাহলে আমরা কয়টা পাচ্ছি দেখো তো, দুইটা অরবিটালকে আমরা হাইব্রিডাইজ করলাম, এরকম আমরা দুইটা অরবিটাল নতুন পেলাম, যাদের আমরা নাম দিলাম কি সাই 1 এবং সাই 2, এবং প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন রয়েছে আমাদের, প্রত্যেকটাতে আমাদের একটি করে ইলেকট্রন রয়েছে। আচ্ছা আমি দেখতে কেন পাচ্ছি না, নেটওয়ার্কে কোনো সমস্যা করছে? আচ্ছা বিপ্লব আমাদের সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বিপ্লব। ওকে আচ্ছা হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে আমরা কি পেলাম, যে দুইটা অরবিটালকে আমরা হাইব্রিডাইজ করে দুইটা এই রকম টাইপের, অর্থাৎ সেম দেখতে সেম শক্তি সম্পন্ন অরবিটাল পেলাম। এখন কথা হচ্ছে যে এই দুটো অরবিটাল কিভাবে থাকছে। দেখো অরবিটাল দুটো থাকবে মূলত, আমরা যদি হচ্ছে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো দুটো অরবিটালের মুখোমুখি অতিক্রমণ হচ্ছে এবং অরবিটাল দুটো এভাবে থাকছে। কেন এভাবে থাকছে আমাকে বলো, এভাবে কেন থাকছে? গতকাল আমি বারবার এটার ব্যাখ্যা দিয়েছিলাম যে যখন প্রত্যেকটাতে একটা করে আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এর মানে কি ইলেকট্রন দুটো থাকার কারণে মানে পরস্পর ইলেকট্রন বিকর্ষণ করছে। বিকর্ষণ হওয়ার ফলে কি হবে, যে অরবিটাল দুটো সর্বোচ্চ দূরত্বে অবস্থান করবে। এখন যদি এইভাবে থাকে তাহলে এরা দেখো সর্বোচ্চ দূরত্বে অবস্থান করছে, মানে এর চেয়ে দূরত্বে থাকা সম্ভব না। তুমি উপরের তল দেখো বা নিচের তল দেখো, দুপাশ থেকে আমরা দেখবো যে এরা সর্বোচ্চ দূরত্বে থাকছে। এই অবস্থাতে এদের মধ্যে বিকর্ষণ মানটা স্থিতিশীল পর্যায়ে থাকে, সর্বনিম্ন থাকে, এর চেয়ে কম বিকর্ষণ আর সম্ভব না, তাই এটাই তাদের স্থিতিশীল অবস্থা। তাহলে এটা যদি এইভাবে অবস্থান করে নতুন অরবিটাল দুটি, হাইব্রিডাইজড অরবিটাল দুটি, তাহলে আমাকে তোমরা বলো যে এর বন্ধন কোণ কত হবে। দেখো দেখে কি মনে হচ্ছে, যে আমি যে দেখাচ্ছি দেখে কি মনে হচ্ছে বন্ধন কোণ কত হবে? এখানে দুটো অরবিটাল এভাবে রয়েছে একদম, তুমি এভাবে থাকলে দেখতে পারবে যে দুটোর মধ্যে বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে, বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম থাকবে এবং তারা সর্বোচ্চ দূরে অবস্থান করবে। তাহলে আমাকে এখন তুমি জানাও যে যদি অরবিটাল দুটো এরকম ভাবে অবস্থান করে তাহলে এদের মধ্যকার, দেখি যদি আমরা একটু দেখতে চাই, যে দুটো অরবিটাল আমার এইভাবে অবস্থান করছে, তাহলে এদের মধ্যকার বন্ধন কোণ কত হবে বলো। যারা সাথে আছো তারা আমাকে একটু জানাও তো কমেন্ট করে, কি বুঝতে পারলে যে এদের মধ্যকার বন্ধন কোণটা কত হবে? অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এসপি এর ক্ষেত্রে বন্ধন কোণ কত পাচ্ছি দেখো তো, বন্ধন কোণ পাচ্ছি আমরা 180 ডিগ্রি। কত পাচ্ছি আমরা বন্ধন কোণ? 180 ডিগ্রি। তাহলে এদের আকারটা কেমন হবে আমাকে বলো, আকার কেমন হবে? সরল রৈখিক। দেখলাম না আমরা মার্কার দিয়ে যখন 3Dটা দেখানোর চেষ্টা করলাম সেটা কিরকম ছিল, সরল রৈখিক ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে এসপি সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণ থাকবে আমার 180 ডিগ্রি এবং এদের আকার হবে কিরকম, সরল রৈখিক। একটু কি ক্লিয়ার হলো? আমরা কি বন্ধন কোণটা এবং আকারটা বুঝতে পারলাম? হ্যাঁ শান্ত অ্যান্সার করেছে 180 ডিগ্রি, হ্যাঁ অবশ্যই 180 ডিগ্রি। এখন দেখো আমরা যদি অরবিটালটার স্ট্রাকচারটা আঁকতে চাই, সংকরিত অবস্থায় স্ট্রাকচারটা যদি আঁকতে চাই দেখো তাহলে হবে কি, এখানে দেখো দুটো অরবিটাল আমরা দিলাম, কিন্তু এই দুটো অরবিটাল দিলেই কি আমাদের হচ্ছে পরিপূর্ণ একটা কার্বনের sp স্ট্রাকচার আমরা পাচ্ছি? তা কিন্তু নয়, কেননা এখানে আমাদের আনহাইব্রিডাইজড অবস্থায় আরো দুটি অরবিটাল রয়ে গিয়েছে, তাই তো? আরো দুটি অরবিটাল আমাদের আনহাইব্রিডাইজড বা বিশুদ্ধ অবস্থায় রয়ে গিয়েছে। এখন বিশুদ্ধ অবস্থায় যে অরবিটাল গুলো রয়েছে সেগুলোকে আমাদের অবশ্যই আনতে হবে। তাহলে দেখো পি অরবিটাল, আমাদের পি ওয়াই অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর অবস্থান করবে, যেটাকে আমরা রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, এবং এরা বিশুদ্ধ অর্থাৎ আনহাইব্রিডাইজড অবস্থায় থাকবে। তাহলে আরেকটা কি আমার, আরেকটা হচ্ছে আমার জেড অরবিটাল, যেটা আমাদের পিজেড অরবিটালটা জেড অক্ষ বরাবর থাকবে, সেটাকেও আমরা এঁকে দিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এখানে আমরা একটা এখন কার্বনের sp স্ট্রাকচারটা, কাঠামোটা এখন সম্পন্ন হলো।
তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কার্বনের একটা সংকরিত sp স্ট্রাকচার। এখন কথা হচ্ছে আমাদের কি কাজ এখানে শেষ? তা তো না, আমাদের মেইন কাজ কি, আমাদের হচ্ছে এখান থেকে যৌগ তৈরি করতে হবে। এখন আপু যৌগটা কিভাবে আমরা তৈরি করব? তাহলে সেম স্ট্রাকচার আমরা আরেকটা আঁকার চেষ্টা করব, সেম আরেকটা স্ট্রাকচার আঁকার আমরা চেষ্টা করব। দেখো কিভাবে আঁকবো, সেম ওয়েতে। তারপর আমাদের একটা পি ওয়াই অরবিটাল দিতে হবে এবং একটা পি জেড অরবিটাল দিতে হবে, যারা কি অবস্থায় রয়েছে, বিশুদ্ধ বা আনহাইব্রিডাইজড অবস্থায় রয়েছে, বিশুদ্ধ বা আনহাইব্রিডাইজড অবস্থায় রয়েছে। এখন এটা হচ্ছে আমাদের একটা কার্বন এবং এটা একটা কার্বন, দুইটারই sp স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে বন্ধন গঠন করানো। কিভাবে? দেখো, আমরা যদি লিখতে চাই বা দেখি যে এরা পরস্পর মুখোমুখি অতিক্রমণ করছে, কি হচ্ছে, পরস্পরের মধ্যে মুখোমুখি অতিক্রমণ, তাহলে মুখোমুখি অতিক্রমণ আমরা লিখতে পারি সি সি, তাই তো, কার্বন কার্বনের এখানে আমরা দেখলাম মুখোমুখি অতিক্রমণ হচ্ছে। এখন এই অরবিটালের সাথে মুখোমুখি একটা হাইড্রোজেন অ্যাড করলাম আমরা, কি হলো, হাইড্রোজেন। এখানেও সেম ওয়েতে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হলো। তাহলে আমরা কি পেলাম, কার্বনে একটা একটি করে দুটো কার্বনে দুটো হাইড্রোজেন এসে যুক্ত হলো। এখন আমাকে বলো, এখানে কি তোমরা আর কোনো সিগমা বন্ধন গঠন করতে পারবে? মানে কোনো স্কোপ আছে তোমার, তোমার কোনো অরবিটাল কি আর সংকরিত অরবিটাল রয়েছে যেখানে তুমি হচ্ছে বন্ধনটা গঠন করবে? না, উত্তর হলো না। যদি আগের ক্লাস করে থাকো তাহলে খুব ভালোভাবে বোঝার কথা, আর যদি না বুঝে থাকো তাহলে তোমার কাজ হচ্ছে আজকের ক্লাসটা শেষ করে আমার গতকালের যে সেভ করা লাইভটা রয়েছে সেটা একবার একটু গিয়ে দেখে আসা। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটু বলো, এই যে এখানে আমাদের দুটি করে অসংকরিত অরবিটাল রয়েছে, এদের মধ্যেও তো ইলেকট্রন রয়েছে, তাই না? প্রত্যেকটা অসংকরিত অরবিটালেও একটা একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটাতে আমরা একটা ইলেকট্রন পাচ্ছি, এটাতে একটা ইলেকট্রন রয়েছে, এটাতে একটা ইলেকট্রন রয়েছে, এটাতে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে তারা কি পরস্পরের মধ্যে বন্ধন গঠন করবে না? অবশ্যই, তারাও পরস্পরের মধ্যে বন্ধন গঠন করবে। তাহলে দেখো, এখানকার যে পি ওয়াই অরবিটালটা রয়েছে সেটা এখানকার পি ওয়াই অরবিটালের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এটা হলো একটা। এবং তুমি দেখো এখানে যে আমাদের পি জেড অরবিটাল রয়েছে, এই পি জেড অরবিটাল দুটো পরস্পরের মধ্যে কি করবে, বন্ধন গঠন করবে। কি করবে, বন্ধন গঠন করবে। এখন কথা হচ্ছে আপু, এই যে আমরা উপর নিচে দেখাচ্ছি তার মানে কি এখানে দুটো বন্ধন গঠন হচ্ছে? এই প্রশ্নটা বা এই কনফিউশনটা তোমাদের মধ্যে খুব বেশি আমরা দেখতে পাই যে আপু আমরা উপর দিয়েও একবার দেখালাম, নিচ দিয়েও একবার দেখালাম, তাহলে কি এখানে দুটো করে বন্ধন গঠন হচ্ছে? না, প্রশ্নের উত্তর হচ্ছে না, এখানে একটি করে বন্ধন গঠন হচ্ছে। কেন একটি করে বন্ধন গঠন হচ্ছে দেখো তো, কারণ হচ্ছে তুমি জানো যে এই অসংকরিত যে অরবিটালটা বা বিশুদ্ধ যে অরবিটালটা রয়েছে, সেই বিশুদ্ধ অরবিটাল এই দুটো লুপ জুড়ে আমার একটি ইলেকট্রন রয়েছে, দুটো লুপ জুড়ে আমার একটি ইলেকট্রন রয়েছে। এবং আমরা জানি যে সমস্ত অসংকরিত অরবিটাল বা বিশুদ্ধ অরবিটাল থাকে তাদের ক্ষেত্রে লুপ দুটো হবে আমার, কিন্তু সংকরিত অরবিটালের ক্ষেত্রে আমরা লুপ পাবো একটি করে। তাহলে এই দুটো লুপ মিলে আমার যদি ইলেকট্রন থাকে একটা, সে কি দুইবার বন্ধন গঠন করতে পারবে? অবশ্যই না, সে এটার একটা ইলেকট্রনের সাথে মিলে একটা বন্ধন গঠন করবে এবং অপরটারও হচ্ছে একটা একটা ইলেকট্রন দুজনের সাথে মিলে একটা করে বন্ধন গঠন করবে। তাহলে টোটাল বন্ধন আমরা পাচ্ছি এটা একটা এবং এটা একটা। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো বলতো, এটা কার্বন কার্বনের মধ্যে এইভাবে আমরা রেড মার্ক দিয়ে দেখাবো। এখন আমাকে বলো, এই যে পি ওয়াই অরবিটাল এবং পি জেড অরবিটাল পরস্পরের মধ্যে যে বন্ধনটা গঠন করলো, এরাও কি মুখোমুখি গঠন করেছে নাকি পাশাপাশি গঠন করেছে? যারা সাথে আছো তারা আমাকে একটু অ্যান্সার করো তো, যে যারা এই যে আমার পি টু পি ওয়াই এবং টু পি জেড অরবিটাল পরস্পরের মধ্যে যে বন্ধনটা গঠন করলো, এটা কি ধরনের বন্ধন? মানে তারা কি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে গঠন করেছে নাকি তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে করেছে? কোনটা? অ্যান্সার করো, মুখোমুখি অধিক্রমণ নাকি পাশাপাশি অধিক্রমণ? আচ্ছা, বিপ্লব বিশ্বাস এর আগে অ্যান্সার করেছিল 180, একদম কারেক্ট অ্যান্সার ছিল যে এটার বন্ধন কোণ হবে 180 ডিগ্রি।
ওকে ফাইন, এখন আমাকে এটার অ্যান্সার বোঝাও যে এই যে তারা বন্ধন গঠন করছে, এই বন্ধনটা কিভাবে গঠন হচ্ছে, মানে এরা কি মুখোমুখি অধিক্রমণ করছে নাকি এরা পাশাপাশি অধিক্রমণ করছে? অ্যান্সার করো। কি ধরনের অধিক্রমণ এখানে ঘটছে? যারা সাথে আছো তারা আমাকে অ্যান্সার করো যে কি ধরনের অধিক্রমণ এখানে হচ্ছে, সেটা মুখোমুখি নাকি পাশাপাশি। এখনো আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্টস না করলে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝতে পারছো কিনা বা তোমরা সাথে আছো কিনা। কমেন্ট করো যে এখানে আমরা যেই অসংকরিত বা আনহাইব্রিডাইজড বা বিশুদ্ধ যে অরবিটাল গুলো পাচ্ছি তারা কিরকম বন্ধন গঠন করছে। শান্ত বলছে পাশাপাশি, অবশ্যই একদম সঠিক উত্তর। দেখো তারা পরস্পর পাশাপাশি অর্থাৎ এরা সমান্তরালে রয়েছে এবং এরা পাশাপাশি বন্ধন গঠন করছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে তাহলে আমরা এই বন্ধনকে কি নাম দিব? যদি এরা পরস্পর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে থাকে তাহলে এদের নাম কি হবে? এরা কি ধরনের বন্ধন গঠন করছে? অ্যান্সার করো যে এরা কি ধরনের বন্ধন গঠন করছে। আচ্ছা ওবায়দ অ্যান্সার করছে পাশাপাশি, অবশ্যই পাশাপাশি, দেখে বোঝা যাচ্ছে এরা পরস্পরের সমান্তরালে অবস্থান করছে এবং এরা পাশাপাশি ওভারল্যাপ করছে বা অতিক্রমণ করছে। তাহলে আমাকে তোমরা বলো যে এরা যদি পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে বন্ড গঠন করে তাহলে এরা কি ধরনের বন্ড গঠন করছে? যারা সাথে আছো তারা আমাকে জানিয়ে দাও। আমি কালকে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমি এক্সপেক্ট করছি তোমরা আমাকে হতাশ করবে না। আমি সঠিক উত্তরটা শুনতে চাই। আচ্ছা সঠিক হোক বা না হোক আমাকে একটু জানাও তো কি হবে। ভুল হলে হোক, ভুল হলে আপু হচ্ছে মাইর দিব না, বকা দিব না, ভুল হলে ঠিক করে দেবো, কিন্তু আমাকে জানাতে হবে যে এই পাশাপাশি অধিক্রমণের কারণে তারা কি ধরনের বন্ধন গঠন করছে, বন্ধনটা কিরকম হচ্ছে। এখনো কোনো অ্যান্সার দেখতে পাচ্ছি না, তোমরা এত অলস কেন? সাথে এতজন রয়েছে তারপরও অ্যান্সার করছো না, তোমরা কি বুঝতে পারছো না? বুঝতে কি সমস্যা হচ্ছে? দেখো প্রথম দিনে আমরা গতকাল যখন সিগমা এবং পাই বন্ড সম্পর্কে পড়াশোনা করলাম তখন আমরা কি বললাম যে মুখোমুখি যখন আমাদের অধিক্রমণ ঘটবে তখন সেই বন্ডকে আমরা বলবো সিগমা বন্ড, কিন্তু যখন এরকম পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে বন্ধন গঠন করবে তখন আমরা তার নাম কি দেব? তার নাম দেব আমরা পাই বন্ড। বুঝতে পারলাম? তাহলে দেখো তো স্ট্রাকচারটা কিরকম আসলো যে সি ট্রিপল বন্ড, তারপরে সি এর দুপাশে রয়েছে দুটো হাইড্রোজেন। এখন তাহলে আমাকে তোমরা বলো যে এর মধ্যে কয়টা সিগমা বন্ড রয়েছে এবং কয়টা পাই বন্ড রয়েছে। সিগমা বন্ড কয়টা রয়েছে এবং পাই বন্ড কয়টা রয়েছে? কয়টা সিগমা বন্ড এবং কয়টা পাই বন্ড রয়েছে? দেখো এটা কি গঠিত হয়েছে অ্যাকচুয়ালি, মৌলটা হচ্ছে সি, যৌগটা হচ্ছে C2H2 মানে কি ইথাইন, অর্থাৎ এটা এক ধরনের অ্যালকাইন শ্রেণীর যৌগ। এখন তোমার কাজ হচ্ছে আমাকে বলা এই ইথাইনের ক্ষেত্রে আমরা কয়টা সিগমা বন্ধন পাচ্ছি এবং কয়টা পাই বন্ধন পাচ্ছি। যারা সাথে আছো, সাথে অনেকেই আছো, তোমরা কেন কমেন্ট করছো না বলো তো? আচ্ছা শান্ত বলছে যে পাই বন্ধন, অবশ্যই একদম সঠিক উত্তর, এরা পাই বন্ধন গঠন করছে। আচ্ছা ওবায়দ বলছে সে গত ক্লাসগুলোতে ছিল না, কোনো সমস্যা নেই, তুমি গত ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে বা তারও আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো লাইভগুলো অ্যাকচুয়ালি সেভ করা রয়েছে, তুমি আজকের ক্লাসটা কন্টিনিউ করো, আজকের ক্লাস কন্টিনিউ করে বাকি ক্লাসগুলোর ভিডিওগুলো তোমরা দেখে নিবে। আচ্ছা তোমাদের জন্য আসলে সেভ করে রাখা, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে বা অনেক সময় অন্যান্য অনেক ঝামেলা থাকে যার কারণে কি হয় যে আমরা অনেক সময় লাইভগুলো মিস করে যাই, আর তোমাদের যেন পড়াশোনায় কোনো সমস্যা না হয় সেজন্য লাইভগুলো সেভ করা থাকে। আচ্ছা তাহলে দেখো যে কি হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা এখানে কয়টা সিগমা বন্ধন এবং কয়টা পাই বন্ধন পাচ্ছি। দেখো বন্ধন টোটাল কয়টা আছে, 1 2 3 4 5টা টোটাল বন্ড আমরা এখানে পাচ্ছি, যার মধ্যে দেখো তুমি মুখোমুখি অধিক্রমণ হচ্ছে এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ এখানে সিগমা বন্ড আমরা কয়টা দেখতে পাচ্ছি? সিগমা বন্ড আমরা দেখতে পাচ্ছি 3টা। কয়টা সিগমা বন্ড দেখতে পাচ্ছি? 3টা। তাহলে আমাদের পাই বন্ড কয়টা আছে এখানে? দেখো এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, অর্থাৎ 2p y অরবিটাল দ্বয়ের মধ্যে একটা পাই বন্ড গঠিত হয়েছে এবং 2p z অরবিটাল দ্বয়ের মধ্যে একটা পাই বন্ড গঠিত হয়েছে।
যেটাকে আমরা এখানে রেড মার্ক করে দেখিয়েছি। তাহলে আমরা এই যৌগটাতে 3টা পেলাম সিগমা বন্ড এবং 2টো পেলাম পাই বন্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বিপ্লব অ্যান্সার করেছে 3টা সিগমা এবং 2টা পাই, একদম কারেক্ট অ্যান্সার। আমরা এখানে 3টা সিগমা পেয়েছি এবং 2টো পাই বন্ড পেয়েছি। ওকে, তাহলে এখন আমাকে তোমরা বলবে যে এই এসপি, দাঁড়াও, আচ্ছা এসপি সংকরণটা কিন্তু পড়া আমাদের হয়ে গিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি যে এসপি সংকরণটা আসলে কি ঘটছে? মানে কি এসপি সংকরণ মানে হচ্ছে তুমি একটা এস এবং একটা পি অরবিটালকে প্রথমে সংকরিত করবে, নতুন অরবিটাল যে পাবে তাদের দ্বারা তুমি যৌগ গঠন করছো, এটাই হচ্ছে এসপি সংকরণ। যেখানে তুমি আমরা যেটা দেখলাম সেখানে কয়টা হচ্ছে কি ইথাইনের ক্ষেত্রে আমরা যখন দেখলাম তখন আমরা 3টা সিগমা বন্ধন পেলাম এবং 2টো পাই বন্ধন পেলাম। এবং এসপি সংকরণের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, যে প্রথমে আমরা দেখলাম বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং এদের আকৃতি কেমন হবে বা আকার কেমন হবে, এরা হবে সরল রৈখিক। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু অ্যান্সার করো যে হ্যাঁ আপু ক্লিয়ার হয়েছে। আচ্ছা শান্ত বলছে একটা পাই 3টা সিগমা। শান্ত একটা পাই না, অ্যান্সারটা ছিল 2টো পাই। আমরা কি দেখলাম যে 2টো পি ওয়াই অরবিটালের মধ্যে একটা পাই বন্ধন হলো এবং 2টো পি জেড অরবিটাল দ্বয়ের মধ্যে আরেকটা পাই বন্ধন হলো, তাই না? তাহলে আমরা কয়টা পেলাম? 2টো পাই বন্ধন পেলাম। তুমি বুঝতে পেরেছো কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিও। পাই বন্ধন একটা নয়, কত পেলাম শান্ত? পাই বন্ধন আমরা পেলাম 2টো। আচ্ছা ক্লিয়ার হলে আমাকে একটু হচ্ছে তুমি জানিয়ে দেবে যে হ্যাঁ আপু কনফিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা এখন আমাকে অ্যান্সার করো যে এই যে আমরা পেলাম ইথাইন, এর মধ্যে আমাকে বলো যে এস অরবিটাল কত পার্সেন্ট আমাকে জানো। যে এই যে আমরা বললাম যে এখন যেটা আমরা দেখেছিলাম যে C2H2 এর মধ্যে আমাকে তোমরা বলো যে কয়টা মানে কত পার্সেন্ট এস অরবিটাল রয়েছে। এটাও আমি গত ক্লাসে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম, যারা গত ক্লাসে মনোযোগ দিয়ে করেছো তাদের আজকে হচ্ছে এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা শান্ত বলছে ক্লিয়ার ম্যাম, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শান্ত তাহলে তুমি এখন যেহেতু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তাহলে আমাকে বলো যে এই যে C2H2 যৌগটা আমরা দেখলাম এই যৌগের ক্ষেত্রে আমাদের এস অরবিটাল কত পার্সেন্ট থাকবে। আমি বারবার বলেছি যে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও এই এমসিকিউটা আসে যে একটা যৌগ তোমাকে দেওয়া হলো অথবা সরাসরি তোমাকে সংকরণটাই বলে দিল যে sp1 বা sp2 সংকরণ। এই যে সংকরণ, এই সংকরণের ক্ষেত্রে এস এর পার্সেন্টেজ কত বা পি এর পার্সেন্টেজ কত, তুমি যদি এস এর পার্সেন্টেজ বের করতে পারো তাহলে আমি অবশ্যই এক্সপেক্ট করব তুমি পি এর পার্সেন্টেজও বের করতে পারবে। তাহলে এখন আমাকে বোঝাও যে এই যৌগের ক্ষেত্রে এস অরবিটাল কত পার্সেন্ট রয়েছে। শান্ত বলছে 25%। কেন শান্ত 25% কেন হবে? আমি কি শিখালাম তুমি দেখো তো, এটা হচ্ছে sp সংকরণ। কি সংকরণ? sp সংকরণ। অর্থাৎ আমরা একটা s অরবিটাল নিচ্ছি এবং একটা p অরবিটাল নিচ্ছি। তাহলে আমরা যদি বলি যে দুটোর মধ্যে দেখো খুব ইজিলি একক নিয়মে তুমি বের করতে পারো। দেখো যে দুটোর মধ্যে s অরবিটাল কয়টা পাচ্ছ তুমি? একটি। তাহলে 100টির মধ্যে কটা হবে আমাকে বলো? 50টি, তাই তো? তাহলে এস এর পার্সেন্টেজ কত হবে? এস এর পার্সেন্টেজ হবে 50%। 25 কেন হবে? এখন তোমার হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা শান্ত আমাকে বলো তো যে এসপি সংকরণের ক্ষেত্রে যখন আমরা এসপি সংকরণ দেখব তখন এর মানে কি? তখন এর মানে হচ্ছে আমরা একটা হচ্ছে এস অরবিটাল নিয়ে কাজ করব, একটা পি অরবিটাল নিয়ে কাজ করব। টোটাল অরবিটাল আমাদের দুটো থাকবে। তাহলে টোটাল অরবিটাল যদি দুটো থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের এস অরবিটালও থাকবে 50% এবং যদি আমরা পি এরটাও নির্ণয় করতে চাই পি অরবিটালও থাকবে কত পার্সেন্ট? 50%। অর্থাৎ দুটোই 50-50% থাকবে। এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো তো। আচ্ছা বিপ্লব বলছে হচ্ছে 50%, শান্ত বলছে 50%। ম্যাম মিস্টেক হয়েছিল, ইটস ওকে, ভুল আমাদের হতেই পারে। আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাদের বলো।
যে এখন তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার কিনা। আচ্ছা বিপ্লব আমাদের সঠিক উত্তর দিয়েছে, বিপ্লবকে একটা বিশাল বড় ধন্যবাদ। যে C2H2 বা ইথাইন এর মধ্যে আমরা তাহলে s অরবিটাল পাচ্ছি 50%। কত পার্সেন্ট পাচ্ছি? 50% পাচ্ছি। ওকে, এখন তোমাদের একটা কাজ দিব। দেখো আমি যদি এখন একটা জটিল যৌগ লিখতে চাই, মানে একটু বড় ধরনের কোনো যৌগ আমরা লিখতে চাই, আমাদের নামকরণের কোনো দরকার নেই, আমরা এখন নামকরণ শিখবো না, কিচ্ছুর দরকার নেই। তোমাদের শুধু কাজ হবে যে ওইটা থেকে আমাদের কি কি বের করা, পাই বন্ধন এবং সিগমা বন্ধন বের করা। আচ্ছা তার আগে যদি আমরা আরেকটা শিখতে চাই, যে আমাকে বলো 3টা কার্বন যদি আমি দেখাই তোমাকে, আচ্ছা আমি তোমাকে এই মুহূর্তে 3টা কার্বন দেখালাম। 3টা কার্বনের ক্ষেত্রে দেখো প্রথমটাতে রয়েছে তার একক বন্ধন, দ্বিতীয়টাতে রয়েছে দ্বিবন্ধন এবং তৃতীয় কার্বনে তার উপস্থিত রয়েছে ত্রিবন্ধন। এখন তুমি আমাকে বলো কোনটার ক্ষেত্রে কতগুলো সিগমা এবং পাই বন্ধন রয়েছে, কোনটার ক্ষেত্রে কতগুলো সিগমা ও পাই বন্ধন রয়েছে এবং কোনটার ক্ষেত্রে কি সংকরণ হবে। যদি আমরা sp3, sp2 এবং sp সংকরণ এই 3টা সংকরণ বুঝে থাকি, তাহলে আমাদের খুব সহজে বোঝার কথা যে এটা কোন সংকরণ, এটা কোন সংকরণ, এটা কোন সংকরণ এবং কোনটাতে কতগুলো সিগমা ও পাই বন্ধন রয়েছে। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে ইজি হবে। আচ্ছা শান্ত বলছে সরি ম্যাম, তার জন্য সরি। না না সরি বলার কোনো দরকার নেই, ভুল হতেই পারে, মিস্টেক হতেই পারে, সরি বলার কিছু নেই। আচ্ছা শান্ত এখন জানাচ্ছে একদম ক্লিয়ার আছে কনসেপ্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ শান্ত। এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে বলো যে কোনটার ক্ষেত্রে কি সংকরণ হবে এবং কোনটা মধ্যে কতগুলো পাই এবং সিগমা বন্ড রয়েছে। দেখো আমরা যখন sp3 সংকরণ পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিরকম হয়, কার্বনের ক্ষেত্রে একক বন্ধন হয়। এখন তোমার কথা হচ্ছে যে তুমি যেখানে যে যৌগের ক্ষেত্রেই দেখো না কেন, কার্বনে যখন তুমি দেখবে যে একক বন্ধন রয়েছে তখন তুমি নির্দ্বিধায় বলে দিবে যে কোন ধরনের সংকরণ, বলো sp3 সংকরণ। কার্বনে যখনই তুমি একক বন্ধন দেখতে পাবে তখনই তুমি বলে দেবে সেটা sp3 সংকরণ। কার্বনে যখন তুমি দ্বিবন্ধন দেখতে পাবে তখন তুমি চোখ বন্ধ করে সেটা অ্যান্সার করতে পারো sp2 সংকরণ। কি বললাম? কার্বন যখন একক বন্ধন থাকবে তখন সেটা sp3 সংকরণ, কার্বনে যখন দ্বিবন্ধন থাকবে তখন সেটা sp2 সংকরণ, এবং কার্বনে যখন আমরা ত্রিবন্ধন দেখতে পাবো সেটাকে আমরা নামকরণ করব sp সংকরণ। তাহলে প্রথমটা কি দেখলাম আমরা, যে কার্বন যখন একক বন্ধনে রয়েছে তখন আমরা তার নামকরণ করছি sp3 সংকরণ, যখন সে দ্বিবন্ধন রয়েছে তার মধ্যে ডাবল বন্ড রয়েছে তখন বলছি sp2 সংকরণ, এবং যখন ট্রিপল বন্ড রয়েছে তখন আমরা বলবো sp সংকরণ। এখন তোমার কাজ হচ্ছে আমাকে বলো কোনটাতে কতগুলো সিগমা এবং পাই রয়েছে। আচ্ছা বিপ্লব আমাদের অ্যান্সার করেছে sp3, sp2, sp, sp3, sp2, sp। একই সাথে আমাদের শান্ত বলছে sp3, sp2, sp। ওকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই sp3, sp2 এবং sp আমাদের সংকরণ হবে। এখন যে প্রশ্নটা আমি করলাম যে কোনটার ক্ষেত্রে আমাদের সিগমা এবং পাই বন্ধন কত হবে, আমাকে সেটার অ্যান্সার করো। যে আমরা যখন এইটা দেখছি এর ক্ষেত্রে কয়টা কি হবে, সিগমা কয়টা হবে এবং পাই বন্ড কয়টা হবে। এর ক্ষেত্রেও সেম, সিগমা কয়টা, পাই বন্ড কয়টা, এবং এই যখন ত্রিবন্ধন থাকছে তখন আমরা কয়টা সিগমা ও পাই বন্ড পাচ্ছি সেটা আমাকে বলো। দেখি কে এটার অ্যান্সার করতে পারে। এইসব প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে খুব বেশি ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রশ্নগুলাই আসলে আসে। তাহলে তোমার যদি এইটা ক্লিয়ার হয় তাহলে আমি বলবো যে অবশ্যই তোমার বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ কোশ্চেনগুলো দেখলো তখন তুমি এমনি পারবে। কি বললো যে বিপ্লব বলছে আমাদের 4টা সিগমা, তারপর বলছে সে 3টা সিগমা 1টা পাই, এবং সে লাস্টে বলছে যে 2টো সিগমা 2টো পাই। আচ্ছা আর কেউ অ্যান্সার করবে? দেখি আর কেউ আমাদের হচ্ছে সাথে অ্যান্সার করতে পারে কিনা। বিপ্লব তুমি একটু
অপেক্ষা করো, আমি হচ্ছে দেখি আর কোনো কমেন্ট পাই কিনা, তারপর আমি বলছি তুমি ঠিক করেছো না ভুল করেছো। আচ্ছা, আর কেউ আমরা কি বুঝতে পেরেছি যে আসলে এই কোনটার ক্ষেত্রে আমরা কতগুলো সিগমা এবং পাই বন্ধন পাচ্ছি? আচ্ছা দেখো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একক বন্ধন। একক বন্ধন মানেই কি, যেখানেই আমরা একক বন্ধন দেখব সেখানেই আমরা বুঝে নিব সেখানে শুধুমাত্র সিগমা বন্ড রয়েছে। তাহলে এখানে কার্বনের 4টাই একক বন্ধন, তার মানে 4টাই হবে সিগমা বন্ড। তারপর চলে আসো এইখানে, এখানে কি হচ্ছে দেখো দ্বিবন্ধন রয়েছে, যেখানে আমরা দ্বিবন্ধন দেখতে পাবো সেখানেই আমরা বুঝে নিব একটা সিগমা বন্ধন থাকবে। অর্থাৎ পাই বন্ধন যদি থাকতে হয় তার সাথে অবশ্যই শুরুতে একটা সিগমা বন্ড থাকবে। তাহলে এখানে আমাদের সিগমা বন্ড হবে 3টা, এবং এই দ্বিবন্ধন যেখানে রয়েছে তার একটা বন্ড হবে পাই বন্ড। তাহলে কি হবে এখানে আমাকে বলো, যে সিগমা বন্ড হবে 3টা, পাই বন্ড হবে একটা। সেম তুমি হচ্ছে যদি ত্রিবন্ধনের ক্ষেত্রে আসো, তাহলে ত্রিবন্ধনের ক্ষেত্রে দুটো হবে তোমার পাই বন্ড এবং দুটো হবে তোমার সিগমা বন্ড, অর্থাৎ 2 2। এখন কথা হচ্ছে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় বা এমসিকিউ কোয়েশ্চেনে যদি এরকম ভাবে আসে যে একটা যোগের ক্ষেত্রে বা কোনো বন্ধনের ক্ষেত্রে কয়টা পাই বন্ধন থাকতে পারে সর্বোচ্চ, তোমার অ্যান্সার কি হবে? যে কোনো বন্ধনের ক্ষেত্রে, যে কোনো যোগের ক্ষেত্রে আমার সর্বোচ্চ পাই বন্ধন সেখানে থাকতে পারে কয়টা? দুটো। কারণ দেখো দুটোর বেশি পাই বন্ধন থাকা সম্ভব হয় না, বাকিগুলো আমরা কি বন্ধন বলবো? সিগমা বন্ধন বলবো। পাশাপাশি অধিক্রমণের ফলে সর্বোচ্চ এসপি সংকরণ অবস্থায় আমরা দুটো কোন বন্ধন দেখতে পাই? দুটো পাই বন্ধন দেখতে পাই। এবং যেখানে আমরা পাই বন্ধন দেখব সেখানেই আমরা ভাববো যে তার আগে সিগমা বন্ধন রয়েছে। আচ্ছা, তাহলে বিপ্লব আমাদের অ্যান্সার করেছিল 4টা সিগমা বন্ধন এবং এখানে কোনো আসলে পাই বন্ধন থাকবে না, 0 হবে। তারপর সে অ্যান্সার করেছিল যে 3টা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। তারপর হচ্ছে দুটো পাই বন্ধন এবং দুটো সিগমা বন্ধন। আচ্ছা, শান্ত আমাদের অ্যান্সার করেছে সেম অ্যান্সার করেছে শান্ত। দুজনের উত্তরই সঠিক ছিল, দুজনকেই অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে তোমাদের সংকরণটা ক্লিয়ার, সংকরণটা তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার। এখন আপু সবসময় বলি যে যে কোনো পড়ায় আমরা যখনই যে কোনো পড়াশোনা করব সেখানে আমরা নোটিস করব যে কোনো ধরনের কি আছে কিনা, বলো তো ব্যতিক্রম আছে কিনা, তাই না? ব্যতিক্রমটা আমরা খুব বেশি ভালো করে পড়ার চেষ্টা করব, কারণ আমরা জানি ব্যতিক্রম থেকে টিচাররা প্রশ্ন করতে বেশি পছন্দ করেন। আচ্ছা, মিথেন CH4, মিথেন CH4 এই ক্ষেত্রে আমাদের কি ধরনের সংকরণ হয় বলো? কি ধরনের সংকরণ হয় মিথেনের ক্ষেত্রে? গত ক্লাসে আমরা পড়েছিলাম, বলো যারা হচ্ছে সাথে আছো তারা আমাকে অ্যান্সার করো যে মিথেনের ক্ষেত্রে কি ধরনের সংকরণ হবে। এই যে মিথেন রয়েছে আমাদের, মিথেনের ক্ষেত্রে কি ধরনের সংকরণ আমরা দেখতে পাবো? অ্যান্সার করো যে মিথেনের ক্ষেত্রে কি ধরনের সংকরণ আসবে। যারা আমাদের সাথে রয়েছে তারা আমাকে একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো যে মিথেন আমরা কি ধরনের সংকরণ দেখেছিলাম, এটার আকার কিরকম ছিল, বা এর মধ্যকার কোণ আমরা কত দেখেছিলাম, বন্ধন কোণ কত দেখেছিলাম। অ্যান্সার করো আমাকে। যারা গতকালকের ক্লাস বুঝেছিলে, ঠিকভাবে করেছিলে, তাদের অবশ্যই জানার কথা আমি কি বলেছিলাম। মিথেনের ক্ষেত্রে আমাদের sp3 সংকরণ হয়, যেটার ক্ষেত্রে বন্ধন কোণের মান হয় 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এবং যার আকার কিরকম আমরা বলেছিলাম, যার আকার বলেছিলাম চতুস্তলকীয়। আছে কেউ অ্যান্সার করছো না, সাথে অনেকে রয়েছে কিন্তু অ্যান্সার করছো না, বারবার হতাশ করে দিচ্ছ। আচ্ছা, দেখি আমরা হচ্ছে কেউ অ্যান্সার তাও করে কি না। আচ্ছা ফাইন, বিপ্লব অ্যান্সার করেছে বলতে না বলতে যে sp3 সংকরণ। হ্যাঁ অবশ্যই sp3 সংকরণ। তাহলে আমরা কত দেখেছিলাম? আমরা এখন sp3 সংকরণের ব্যতিক্রমগুলোই পড়ব। দেখো আমরা এটার বন্ধন কোণ জেনেছিলাম যে 109.5 ডিগ্রি, যার আকার আমরা জেনেছিলাম চতুস্তলকীয়, এবং আমি তোমাদের হচ্ছে কলম দিয়ে মোটামুটি একটা 3 ডাইমেনশনাল ফিগার কনফিগারেশন দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে এটা চতুস্তলকীয় হয়। এখন চলে আসো NH3।
অ্যামোনিয়া NH3 এর ক্ষেত্রে দেখবে কি হবে যে এর একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, অর্থাৎ বন্ধন গঠনের সময় এদের নিঃসঙ্গ এক জোড়া ইলেকট্রন থাকে এবং এই যত পরিবর্তন ব্যতিক্রম সব ঘটে এই নিঃসঙ্গ জোড়া ইলেকট্রনের জন্য। এই মুক্ত জোড় বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের জন্যই মূলত এই পরিবর্তনটা ঘটে। কিরকম পরিবর্তন ঘটে? আকারে পরিবর্তন আসে। এখন যখন আকারে পরিবর্তন আসে, অর্থাৎ ধর প্রথমে ছিল তারা এরকম, এখন তারা এরকম থেকে আকারটা হচ্ছে এরকম হয়ে গেল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে বন্ধন কোণের পরিবর্তন হচ্ছে। যখনই আকারটা পরিবর্তন হচ্ছে তখনই বন্ধন কোণের পরিবর্তন হচ্ছে। তাহলে বন্ধন কোণ এখানে কত হচ্ছে দেখো, ব্যতিক্রম হওয়ার কারণে এখানে বন্ধন কোণ হয়ে যাচ্ছে 107 ডিগ্রি। আমাদের মূলত sp3 সংকরণে হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু তার যেহেতু এখানে দেখো মুক্তজোড় ইলেকট্রন রয়েছে এবং মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে তার বন্ধন কোণ এবং আকৃতিতে পরিবর্তন এসেছে। তার বন্ধন কোণ হয়েছে 107 ডিগ্রি এবং তার যে আকৃতিটা, নতুন আকৃতিটা, সেটাকে আমরা বলবো বিকৃত চতুস্তলকের ত্রিভুজাকার বা ত্রিকোণাকার পিরামিড আকৃতি। কি লিখবো আমরা দেখো, বিকৃত চতুস্তলকের ত্রিকোণাকার পিরামিড আকৃতি। আচ্ছা, আকৃতিটা লিখলাম না। বলো আমাকে, এটা বুঝতে পেরেছো যে কেন এই পরিবর্তনটা আমার এর মধ্যে ঘটেছে, যে কিসের জন্য ঘটেছে? হ্যাঁ, বিপ্লব অ্যান্সার করেছিল যে 109.5 ডিগ্রি এবং হচ্ছে চতুস্তলকীয়। হ্যাঁ, অবশ্যই সঠিক উত্তর ছিল। এখন তোমরা আমাকে বলো যে এটা কি ক্লিয়ার হলো যে কেন এই পরিবর্তন? এখানে কিছু ব্যাখ্যা, তুমি বইটা যদি একটু খোলো তাহলেই হচ্ছে দেখতে পাবে বাংলায় কয়েকটা লাইন লেখা আছে। আমি তোমাকে সার কথাটা বলে দিলাম এবং তোমার কাজ হচ্ছে বই ঘেটে ওই 3-4টা লাইন একটু দেখে নেওয়া, একটু সাজিয়ে গুছিয়ে দেখে নেওয়া, যেন তুমি প্রশ্নের অ্যান্সারটা সুন্দরভাবে করতে পারো। তাহলে কি হচ্ছে বলো, যে NH3 এই যৌগটাতে যেহেতু আমাদের একটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, যার ফলে আমাদের কোণটা পরিবর্তন হয়ে 107 ডিগ্রিতে চলে আসছে, নতুন একটা আকৃতি আসছে যেটাকে আমরা বলছি বিকৃত চতুস্তলকের ত্রিকোণাকার পিরামিড আকৃতি। এবং এইরকম একটা ব্যতিক্রম আরেকটা রয়েছে, সেম ব্যতিক্রম আমরা আরেকটা দেখতে পাবো। আচ্ছা, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? আমি কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, হ্যাঁ, এখন আবার ঠিক আছে। আচ্ছা, এখন যদি বুঝে থাকো আমাকে বলো যে এটার এই পরিবর্তনটার কারণটা তুমি বুঝেছো কিনা। এখন তুমি আরেকটা যদি দেখো যে কলমগুলো কেন জানি মার্কারগুলো তোমাদের মতো করতেছে, তোমরাও হচ্ছে রিপ্লাই দিচ্ছ না ঠিক মতো, কলম থেকে ঠিকভাবে কালিও বের হচ্ছে না। আচ্ছা, পানির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বলো? পানির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে পানির অক্সিজেনের ক্ষেত্রে আমরা 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাই, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন তাদের রয়েছে। তার ফলে কি হয়েছে, এই যে পানির অণুটা যেরকম হওয়ার কথা ছিল, অর্থাৎ sp3 সংকর অনুসারে চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, সেটা না হয়ে তার আকৃতি হয়ে গেল ভি শেপ। কিরকম হলো? বিকৃত চতুস্তলকের ভি শেপ বা শুধু ভি শেপ, যেটাই তুমি বলো না কেন, যার ফলে তার যে কোণটা, কৌণিক পরিবর্তন বা বন্ধন কোণ কমে এসে হলো 104.5 ডিগ্রি। কত হলো? 104.5 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে বলো। শরীফ জানাচ্ছে আসসালামু আলাইকুম আপু, সরি ফর লেট। শুধু লেট না শরীফ, অনেকটুকু লেট হয়ে গিয়েছে। আচ্ছা, হোপফুলি হচ্ছে বাকি ক্লাস তুমি সাথে থাকবে এবং পরবর্তীতে যখন ভিডিওটা, আমার লাইভটা শেষ হবে, তারপর লাইভটা সেভ করা থাকবে, তখন তুমি বাকি পড়াটুকু পড়ে নিও। আচ্ছা, দেখো এখানে কি হচ্ছে যে পানির ক্ষেত্রে আমরা অক্সিজেনে 2টি লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছি। 2টি লোন পেয়ার ইলেকট্রন মানে কি? 2টি লোন পেয়ার ইলেকট্রন মানে 4টি ইলেকট্রন, কারণ লোন পেয়ার বলছি আমরা, অর্থাৎ জোড়া অবস্থায় আমরা প্রকাশ করছি, তাই আমরা 2টি বলছি। 2টি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, যেটি থাকার কারণে এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রি হয়েছে এবং আকৃতিটা কি হয়েছে বলো? বিকৃত চতুস্তলকের ভি আকৃতি।
বিকৃত চতুস্তলকের কি আকৃতি পাচ্ছে? এটা ভি আকৃতি পাচ্ছে। এখন অবজেক্টিভে তোমার অনেক সময় এই এত বড়টা না বলে তোমাকে শুধু ভি আকৃতি বলবে, যে তোমাকে প্রশ্নটা এভাবে আসে যে CH4 মানে মিথেনের আকৃতি কেমন, তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে, ধরো সরলরৈখিক বলা হলো, চতুস্তলকীয় বলা হলো, ত্রিভুজাকার বলা হলো বা পিরামিডীয় বলা হলো, তখন তুমি কি অ্যান্সার করবে? আমাকে বলো মিথেনের আকৃতি তুমি কি অ্যান্সার করবে? হ্যাঁ, বিপ্লব বলছে 104.5 ডিগ্রি এবং শান্তও বলছে 104.5 ডিগ্রি, অবশ্যই সঠিক উত্তর। এখন আমাকে বলো যে হচ্ছে যখন তোমাকে অ্যান্সারটা এভাবে আসবে পরীক্ষার খাতায় যে মিথেনের ক্ষেত্রে, এই মিথেনের ক্ষেত্রে তোমার প্রশ্ন করলো যে মিথেনের আকৃতি কেমন, তখন তুমি কি অ্যান্সার করবে? চতুস্তলকীয়। তোমার হচ্ছে অবজেক্টিভ থেকে খুঁজে বের করতে হবে কোথায় চতুস্তলকীয় রয়েছে। যখন তোমাকে জিজ্ঞেস করবে পানির এটা খুব বেশি পরীক্ষার আসে, পরীক্ষা অবজেক্টিভের ক্ষেত্রে পানির অণুর আকৃতিটা খুব বেশি আসে। আমরা কি দেখবো তখন? তখন এই পুরোটা যেহেতু এমসিকিউ থাকে, এই পুরোটা কথা লেখা থাকে না, অর্থাৎ বিকৃত চতুস্তলকের ভি আকৃতি পুরোটা লেখা থাকে না, শুধুমাত্র আকৃতির অংশটুকু থাকে, মানে ভি শেপ এইটুকু থাকে বা শুধু ভি চিহ্ন তারা দিয়ে দেয়। তখন তোমার কাজ কি হবে? সেটাতে অ্যান্সার করা। সংকরণ আমাদের মোটামুটি কমপ্লিট, একদম টোটালি কমপ্লিট। বিকৃত চতুস্তলকের আকৃতি, বিকৃত চতুস্তলকের আকৃতি তো অবশ্যই, কিন্তু কোনটা? তোমাকে বিকৃত চতুস্তলকের আকৃতি কথাটা আসলে অপশনে থাকে না। অপশনে থাকে, আমি কি বললাম যে ভি আকৃতি থাকবে, বা এখানে থাকবে ত্রিকোণাকার পিরামিড বা শুধু পিরামিড। তাহলে তোমার সেই থেকে বুঝে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 4টা অপশন তুমি ভালো মতো দেখবে, বুঝবে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সেটা তুমি অ্যান্সার করবে। এখন আমাকে বলো যে সংকলন ক্লিয়ার হয়েছে কিনা, যারা সাথে আছো সংকলন ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ, শান্ত ভি শেপটা দিচ্ছে, হ্যাঁ অবশ্যই সঠিক উত্তর। এখন আমাকে বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। একটু জানাও ক্লিয়ার কিনা, বা কোনোটা যদি ক্লিয়ার না হয়ে থাকে সেটাও জানাও যে না আপু ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হলে সেটাও জানাও, না হলে সেটাও জানাও। আচ্ছা, তারপর বলো। হ্যাঁ, শান্ত বলছি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক কি বলতো? নেক্সট টপিক হচ্ছে পোলারায়ন। পোলারায়ন বা পোলারাইজেশন, কথাটা কি? পোলারায়ন বা পোলারাইজেশন বা আয়ন বিকৃতি বলতে আমরা কি বুঝি? বলতো? পোলারায়ন বা পোলার বিকৃতি থেকে আসলে আমরা সহজে বুঝতে পারি যে যে কোনো একটা আয়নের যে আয়ন বিকৃতি ঘটবে সেটাকে আমরা এই পোলারায়ন বা পোলারাইজেশন বলে থাকি। তাহলে ব্যাপারটা আসলে কি ঘটে? আমাকে হচ্ছে, আচ্ছা বিপ্লব বলছে ক্লিয়ার আপু, ওকে ফাইন। এখন হচ্ছে নতুন টপিকটাতে ফিরে আসো, নতুন টপিক একটু মনোযোগ দাও। দেখো, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, কি বললাম আমি? একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন যখন খুব কাছাকাছি চলে আসে, আমরা জানি ক্যাটায়ন মানে হচ্ছে সে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং অ্যানায়ন মানে হচ্ছে সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তাই তো? এখন আমার কথা হচ্ছে যে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন যখন খুব কাছাকাছি চলে আসে তখন কি ঘটে? দেখো, ক্যাটায়নটা অ্যানায়নটাকে আকর্ষণ করে, যেহেতু তারা পরস্পর বিপরীতধর্মী চার্জ বিশিষ্ট তাই তারা পরস্পরকে আকর্ষণ করে, এবং একই সাথে ক্যাটায়ন অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, কেননা তারা উভয়ই সমধর্মী চার্জ বিশিষ্ট, তাই তো? তাহলে একই সাথে আমাদের আকর্ষণও হচ্ছে এবং বিকর্ষণও হচ্ছে, এবং এই আকর্ষণ ও বিকর্ষণের কারণে এই অ্যানায়নের যে ইলেকট্রন মেঘগুলো রয়েছে তা কি করে দেখো তো, তা ক্যাটায়নের দিকে সরে আসে। কি হয়? এই যে অ্যানায়নটা এখানে এরকম অবস্থায় ছিল সেটা একটু এরকম হয়ে দেখো ক্যাটায়নের দিকে সরে আসে। কি বললাম আমরা? যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন আকর্ষিত হয় এবং একই সাথে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের নিউক্লিয়াস বিকর্ষিত হয়। এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে আমাদের অ্যানায়নের যে ইলেকট্রনের ঘনত্ব রয়েছে তা ক্রমশ, বা ইলেকট্রন মেঘ
তা ক্রমশ ক্যাটায়নের দিকে সরে আসে। এই সরে আসার ফলে অ্যানায়নের যে বিকৃতি ঘটে সেটাকেই আমরা বলছি পোলার আয়ন বা পোলারাইজেশন বা আয়ন বিকৃতি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে যে কেন একই সাথে আকর্ষণ এবং বিকর্ষণ ঘটছে? আমি কিন্তু ভেঙে বলেছি, তার মানে ক্লিয়ার হওয়ার কথা। যারা সাথে আছে আমাকে একটু বলো যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে কেন একই সাথে তাদের কি হচ্ছে, যে আকর্ষণও ঘটছে এবং বিকর্ষণও ঘটছে। কেন একই সাথে আকর্ষণও ঘটছে বিকর্ষণও ঘটছে? কেননা ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করছে এবং ক্যাটায়ন অ্যানায়নের নিউক্লিয়াসকে আবার বিকর্ষণ করে দিচ্ছে, কেননা দুটোই ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই আকর্ষণ বিকর্ষণের ফলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ রয়েছে তা ক্রমশ ক্যাটায়নের দিকে সরে আসে। এই যে অনেকটা এরকম হয়, সরে যায় ক্যাটায়নের দিকে। এই যে অ্যানায়নের যে আকৃতির পরিবর্তন ঘটে বা অ্যানায়নের এই যে একটা বিকৃতি ঘটে সেটাকে আমরা বলছি পোলারাইজেশন বা পোলার আয়ন বা আয়ন বিকৃতি। এখন যদি এটা বুঝে থাকো, এখানে হচ্ছে দুটো কনফিউজিং প্রশ্ন থাকে। কি কি প্রশ্ন দেখো? দেখো প্রশ্নগুলো কি কি, যে প্রথম প্রশ্ন আমার কে পোলারাইত হচ্ছে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কার দ্বারা পোলারাইত হচ্ছে। যদি আমার একটু আগে বলা কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয় তাহলে আমি আশা করব যে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে যে কে আসলে পোলারাইত হচ্ছে এবং কার দ্বারা পোলারাইত হচ্ছে। এখন আমাকে অ্যান্সার করো যে কে পোলারাইত হচ্ছে এবং কার দ্বারা পোলারাইত হচ্ছে। বলো যে কে হচ্ছে। কি বলেছিলাম আমি, দরকার হয় তোমাদের সংজ্ঞাটা আরেকবার বা কনসেপ্টটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ক্যাটায়ন অ্যানায়নকে একই সাথে আকর্ষণ করছে এবং ক্যাটায়ন অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করছে। এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ রয়েছে তা ক্রমশ ক্যাটায়নের দিকে সরে আসছে, যার ফলে অ্যানায়নের আকৃতিতে পরিবর্তন হচ্ছে, অ্যানায়নের বিকৃতি ঘটছে। এটাকে আমরা অ্যানায়নের পোলারাইজেশন বলছি বা পোলারায়ন বলছি বা আয়ন বিকৃতি বলছি। তাহলে আমার প্রশ্ন তোমার কাছে, কে পোলারাইত হয় এবং কার দ্বারা পোলারাইত হয়? যদি বুঝে থাকি তাহলে আমাকে অ্যান্সার করো যে পোলারাইত কে হচ্ছে এবং কার দ্বারা পোলারাইত হচ্ছে। ডিসঅ্যাপয়েন্ট করবে না একদম। খুব সুন্দর করে হচ্ছে কনসেপ্টে বুঝিয়েছি, একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। এর চেয়ে ভেঙে বোঝানো সম্ভব না, তাই এখন আমি অ্যান্সারটা হচ্ছে এক্সপেক্ট করতেছি যে কে পোলারাইত হচ্ছে, কার দ্বারা পোলারাইত হচ্ছে। এই দুটোর মধ্যে অনেক বেশি কনফিউজড থাকো তোমরা যে ক্যাটায়ন না অ্যানায়ন, কোনটা কোনটার অ্যান্সার হবে। তাহলে একজনও অ্যান্সার দিচ্ছ না, খুব লেজি। অ্যান্সার করো, এটা তোমাদের কাছ থেকে আমি শুনবো। তখন আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি, এখন আমার প্রশ্নের অ্যান্সার দাও। কে পোলারাইত হয়, কার দ্বারা পোলারাইত হয়? আচ্ছা শরীফ কি বলছে? শরীফ বলছে যে পোলারাইত হচ্ছে অ্যানায়ন হচ্ছে এবং ক্যাটায়ন দ্বারা হচ্ছে। কি বললো শরীফ? যে পোলারাইত হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন দ্বারা হচ্ছে। আচ্ছা শরীফের সাথে কি তোমরা একমত বা তোমাদের কি অ্যান্সার, তোমরাও কমেন্ট করে জানাও। তারপরে আমি বলছি শরীফ তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে। কি বললাম? কে পোলারাইত হয় এবং কার দ্বারা পোলারাইত হয়, অ্যান্সার করো। আচ্ছা এত না লিখে এক নাম্বার এক লিখে তুমি একটা ক্যাটায়ন বা অ্যানায়ন লেখো এবং দুই লিখে ক্যাটায়ন বা অ্যানায়ন লিখো, তাহলে আমি ইজিলি হচ্ছে বুঝতে পারবো। এত বড় হচ্ছে লিখতে তোমাদেরও কষ্ট হয়ে যায়। তাহলে হচ্ছে এটা এক নাম্বার প্রশ্ন, এটা দুই নাম্বার প্রশ্ন, কোনটার কি অ্যান্সার হবে আমাকে বলো। কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন? আচ্ছা রাকিব বলছে anions are being polarized by cations. Okay, anions are being polarized by cations. Okay fine. আর কেউ আছে সাথে যে অ্যান্সারটা করতে পারি? দেখো কে পোলারাইত হয়, আমরা কি বললাম, কার আকৃতি নষ্ট হচ্ছে বা কে বিকৃত হচ্ছে। দেখো অ্যানায়নটা সরে যাচ্ছে, অ্যানায়নটা ক্যাটায়নের দিকে সরে যাচ্ছে, যার ফলে সে এরকম হচ্ছে। তার মানে কি কে পোলারাইত হয়? অ্যানায়ন পোলারাইত হয়। কে পোলারাইত হয়?
অ্যানায়ন পোলারাইত হয়। কার দ্বারা পোলারাইত হয়? ক্যাটায়ন দ্বারা পোলারাইত হয়। তাহলে আমাদের শরীফ এবং কে অ্যান্সার করেছিল? রাতিব। হ্যাঁ, দুজনের অ্যান্সারে একদম সঠিক ছিল, তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, ওবায়েদ বলছে এক অ্যানায়ন এবং দুই ক্যাটায়ন, অবশ্যই একদম সঠিক। মানে কি, এটাকে আমরা একত্রে কি বলতে পারি? এটাকে আমরা একত্রে বলবো ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের পোলারায়ন বা পোলারাইজেশন বা আয়ন বিকৃতি। ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের পোলারায়ন, পোলারাইজেশন বা আয়ন বিকৃতি, যেটাই বলো। তাহলে আই হোপ তোমাদের হচ্ছে এই পোলার আয়নটা ক্লিয়ার হয়েছে। এখন 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 যেটা তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হবে পোলার আয়নটা এখন তুমি শিখলা, এবং তার আগে আমি তোমাকে পড়িয়েছিলাম পোলারিটি। কি পড়িয়েছিলাম? পোলারিটি। এখন পরীক্ষার খাতায় অনেক ক্ষেত্রে এই পোলারিটি এবং পোলার আয়ন দুটোর মধ্যে তোমরা ঝামেলা পাকাও। এখন আমার কথা হচ্ছে কোনটা কি, পোলারিটি কি জিনিস এবং পোলার রায়ন কি জিনিস, কোনটাকে আমরা কি বলছি বলো? পোলার রায়নটা আমি এখন বোঝালাম, যেটা তোমাদের সবার কাছে ক্লিয়ার, কিন্তু আমাকে এখন তুমি বলো তাহলে পোলারিটি কি। পোলারিটি আমি বেশ কিছুদিন আগেই পড়িয়েছিলাম, 3rd চ্যাপ্টারেই ছিল। আমরা যখন কি বলবো, এটা পর্যায় সারণী যখন আমরা ধর্মগুলো পড়তেছিলাম, তখন তার মধ্যে আমরা এই পোলারিটি টার্মটা পেয়েছিলাম এবং সেটা আমরা বিস্তারিত পড়েছিলাম। তাহলে এখন আমি এক্সপেক্ট করব যে পোলারিটি কি জিনিস এবং পোলারায়ন কি জিনিস দুটাই তোমাদের মনে আছে বা বোঝার কথা। দেখো, পোলারিটি বলতে আমরা কি বুঝিয়েছিলাম, যে পোলারিটি হচ্ছে সমযোজী যোগের ক্ষেত্রে দুইটি মৌলের বা অণুর মধ্যকার যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তা যদি 0.5 থেকে 1.9, কি রেঞ্জ? 0.5 থেকে 1.9 এর মাঝে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয়, তাহলে তারা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক অবস্থায় ডাইপোল গঠন করে। দুইটি পোল বা ডাইপোল গঠন করে। এই ডাইপোল গঠিত হওয়ার প্রসেসটাকে আমরা বলি পোলারিটি। ক্লিয়ার? কি বললাম? সমযোজী যোগের ক্ষেত্রে দুইটি মৌল বা অণুর মধ্যকার যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেই পার্থক্য যদি 0.5 to 1.9 এর মাঝে থাকে, 0.5 to 1.9 এর মাঝে থাকে, তাহলে তারা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং ডাইপোল গঠন করে। এই ডাইপোল গঠন করার প্রসেসটাকে আমরা বলছি পোলারিটি। আর পোলারাইজেশন কি? পোলারাইজেশন হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নকে পোলারাইজড করার প্রক্রিয়া। তাহলে দুটোর বেসিক পার্থক্য আমরা নিশ্চয়ই বুঝেছি। যদি বুঝে থাকি তাহলে আমাকে বলো যে হ্যাঁ আপু বুঝেছি, এবং এটার মধ্যে হচ্ছে আমরা আর কোনো কনফিউশন বাঁধাবো না। পরীক্ষার খাতায় অনেক ক্ষেত্রে তোমার এভাবে না প্রশ্নটা হয় যে পোলারিটি এবং পোলারায়ন দুটোর মধ্যে পার্থক্য কি, তখন হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা না কনফিউজড হয়ে যাই। তাই আমরা কনফিউজড না হয়ে এবার থেকে আমরা আশা করছি খুব ভালোভাবে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার হয়েছে পোলারায়ন পোলারিটি? যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে বলো যে হ্যাঁ আপু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা যদি ক্লিয়ার হয়ে থাকে নেক্সট চলে যাই। নেক্সট টপিক কি, যে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য। এখন ভাইয়া, এই যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা বলতে আমরা কি বুঝি? ব্যাখ্যার দরকার নেই, বইয়ের ভাষারও আমার দরকার নেই, আমি হচ্ছে জাস্ট এই বাংলা কথাটা থেকে কি বুঝি, যে আমি কি বললাম যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে কি, কোন আয়নিক যৌগের তার আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে এবং সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাবে, মানে কি ধর্মচ্যুতি হবে। আচ্ছা, ওবায়দ বলছে জি বুঝেছি, শরীফ বলছে বুঝেছি, শান্ত বলছে জি ম্যাম ক্লিয়ার। ওকে, ক্লিয়ার যদি হয় তাহলে আমাদের নেক্সট যে টপিকটা, এই টপিকটাতে আমরা একটু মনোযোগ দিই, যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আমি চেষ্টা করছি তোমাদের আজকে চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার, এটার পরে আমাদের আর একটা টপিক থাকবে, তো আমরা চেষ্টা করবো আরেকটু ধৈর্য ধরো, আমরা হচ্ছে শেষ করে দিচ্ছি চ্যাপ্টারটা। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে কি বুঝি আমরা, যে সমযোজী বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাবে এবং আয়নিক বৈশিষ্ট্য বা আয়নিকত্ব তার হারাবে, মানে আয়নিক ধর্মচ্যুত হবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে আচ্ছা আমাকে এমন একটা বৈশিষ্ট্য বলো বা ধর্ম বলো যেখানে আমাদের এই আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে, সেখানে আমরা চোখ বন্ধ করে কি বলবো বলতো?
চোখ বন্ধ করে আমরা তখন লিখব পোলারায়ন। পোলারায়ন হচ্ছে এমন একটা উদাহরণ যেখানে আমাদের আয়নিক ধর্মটা লোপ পায় বা ধর্মচ্যুত হয় এবং ক্রমশ সমযোজী বন্ধনে পরিণত হয় বা সমযোজী যৌগে পরিণত হয়। এখন তুমি আমাকে যেটা তুমি বলবে সেটা হচ্ছে এই যে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, এক্ষেত্রে বিজ্ঞানী ফাজান আমাদের কিছু কথা বলছেন, যেগুলোকে আমরা কি বলবো, ফাজানের নীতি বলবো। কি বলবো? ফাজানের নীতি বলবো। তিনি কি বলছেন? তিনি বলছেন এই যে আয়নিক যৌগের সমযোজী যৌগে পরিণত হওয়া বা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা মূলত ডিপেন্ড করে তিনটা শর্তের উপর। কয়টা শর্ত? তিনটা শর্ত। তিনটা শর্ত সে কি বলছেন? উনি বলছেন যে আয়নের চার্জ, আয়নের আকার এবং আয়নের ইলেকট্রন বিন্যাস, এই তিনটি শর্তের উপর ডিপেন্ড করে সে কতটা পোলারাইজড হবে, কতটা পোলারাইজড হবে বা কোন আয়নটা কতটা পোলারাইজড হবে, সেটা ডিপেন্ড করছে ফাজানের মতে তিনটা বিষয়ের উপর বা তিনটা শর্তের উপর। কি কি বললো? যে আয়নের চার্জ, আয়নের আকার এবং লাস্টে আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন এই তিনটা শর্তকে ফাজান তিনটা নিয়মের মধ্যে ফেললেন, যেগুলোকে ফাজানের নিয়ম বলা হয়। প্রথম নিয়ম উনি কি বললেন? প্রথম নিয়ম হচ্ছে, দেখো প্রথম নিয়মটা মূলত উনি আকার চার্জ সম্পর্কে বললেন। আচ্ছা, চার্জ সম্পর্কে উনি কি বললেন? যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার পোলারায়ন তত বেশি হবে। ক্যাটায়নের চার্জ মানে কি? ধনাত্মক চার্জ। এই ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে তার পোলারায়ন তত বেশি হবে। আচ্ছা, যদি একটু উদাহরণ দিয়ে দেখো, তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে যদি তুমি দেখো যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কোনটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? সোডিয়াম হচ্ছে প্লাস, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 প্লাস, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 প্লাস। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলছে ফাজান? যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি বৃদ্ধি পাবে তার ক্ষেত্রে কি হবে? যে তার ক্ষেত্রে পোলারায়ন তত বেশি হবে, তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এই যে এই অ্যারো চিহ্ন, এটার মানে কি? গ্রেটার দেন আমি এই দিকে দিলাম কেন? এটার মানে হচ্ছে এটা অধিক আয়নিক, তারপরে থেকে তার আয়নিক ধর্মটা লোপ পেয়ে পেয়ে এটা সর্বোচ্চ সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করছে। কেন করছে? দেখো, সোডিয়ামের ক্ষেত্রে তার ক্যাটায়ন হচ্ছে মাত্র ধনাত্মক আয়ন একটা, সোডিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টো এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 3, অর্থাৎ ধনাত্মক আয়ন যার যত বেশি বৃদ্ধি পাচ্ছে তার পোলারাইজড করার ক্ষমতা বেশি বাড়ছে, সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে এবং সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বাড়বে তার গলনাঙ্ক তত বেশি কমে যাবে। এটুকু ক্লিয়ার হয়েছে? যে আমরা কি বললাম? রাতে বলছে ক্লিয়ার আপু। আচ্ছা, দেখো তো কি বললাম, যে ফাজানের প্রথম নিয়ম হচ্ছে চার্জের উপর, মানে আয়নের চার্জের উপর। তিনি বলছেন ক্যাটায়নের চার্জ যত, ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বৃদ্ধি পাবে তার পোলারায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে, এবং সেই হিসেব মতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের অ্যালুমিনিয়ামের পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি এবং সোডিয়ামের সে সবচেয়ে বেশি আয়নিক, এবং যত আমরা এই সাইডে আসবো ততই আমাদের আয়নিক ধর্মেও লোপ পাবে বা ধর্মচ্যুতি ঘটবে এবং সমযোজী বৈশিষ্ট্য ঠিক ততটাই বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও যে হ্যাঁ আপু ক্লিয়ার, একটু জানিয়ে দাও। যারা সাথে আছে, সাথে এখনো অনেকেই আছে দেখতে পাচ্ছি, যে ক্লিয়ার কিনা। এই প্রথম যে লটা বা প্রথম যে রুলটা আমাদের রয়েছে ফাজানের নিয়ম, সেই ফাজানের প্রথম রুল অনুযায়ী ব্যাপারটা ক্লিয়ার কিনা। এখন কথা হচ্ছে যে যদি ক্যাটায়নের ক্ষেত্রে এরকম হয়, অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। এবং আমি বলি যখন এরকম একটা অপরটা ঠিক অপোজিট থাকে তখন আমরা যে কোনো একটা পার্ট মনে রাখবো বা একটা পার্ট মুখস্থ করব। দুটো করতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমরা পাজলড হয়ে যাই যে কোনটা কি হবে, তাই আমরা শুধু ক্যাটায়নেরটা দিয়েই মনে রাখবো, তারপর অ্যানায়নেরটা ঠিক তার বিপরীতটা আমরা লিখে দিব। ক্লিয়ার হয়েছে ফাজানের নিয়মটা? হ্যাঁ, শান্ত বলছি ক্লিয়ার হয়নি। আচ্ছা শান্ত, আর একটু মনোযোগ দাও। যে কি বললাম, ফাজান বলছে যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে সে তত বেশি পোলারায়ন ঘটাতে পারবে।
কাকে? অ্যানায়নকে। মানে কি, যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে সে অ্যানায়নকে তত বেশি পোলারাইজড করতে পারবে, অর্থাৎ সেই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা তত বেশি। তাহলে এখানে আমরা যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটার ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি দেখতে পাই? দেখো তো, সোডিয়াম হচ্ছে +1, ম্যাগনেসিয়াম +2 এবং অ্যালুমিনিয়ামের ধনাত্মক চার্জের সংখ্যা +3। তাহলে সবচেয়ে বেশি ধনাত্মক আয়ন কার? অ্যালুমিনিয়ামের, +3। তাহলে আমাদের ফাজান কি বলছে? ফাজান বলছে যে যার ধনাত্মক চার্জের সংখ্যা যত বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ সে তত বেশি সমযোজী হবে, সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেই হিসাব অনুসারে অ্যালুমিনিয়াম আমাদের এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি সমযোজী, বুঝলাম। এবং সোডিয়াম ক্লোরাইড কি হবে তাহলে? সোডিয়াম ক্লোরাইড এখানে সবচেয়ে বেশি আয়নিক, যার কারণে অ্যারো চিহ্নটা আয়নিকের দিকে দেওয়া হয়েছে। এখানে তোমাকে মূলত কে কত বেশি আয়নিক সেটার দিকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু যখন আমরা ব্যাখ্যা দিব তখন আমরা লিখব যেহেতু এখানে অ্যালুমিনিয়ামের ধনাত্মক চার্জের সংখ্যা সবচেয়ে বেশি মানে 3+, সেহেতু তার ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্যটা তত বেশি হবে, মানে সে সর্বাধিক সমযোজী। এই তিনটা যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে বেশি সমযোজী। এখন আমাকে বলো শান্ত যে এখন ক্লিয়ার হয়েছে কিনা? ওবায়দ বলছে বুঝেছি। শান্ত, তোমার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও তো। এবার ক্লিয়ার হওয়ার কথা, ক্লিয়ার না হলে আমাকে আবারও জানাবে, দরকার হয় আমি আরেকবার তোমাকে বোঝাবো, বাট ক্লিয়ার হয় কিনা একদম ক্লিয়ারলি হচ্ছে বুঝে নিতে হবে। আচ্ছা, সেকেন্ড নিয়ম, ফাজানের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে আয়নের আকার সম্পর্কে। দ্বিতীয় নিয়ম কি বলছে? যে আয়নের আকার সম্পর্কে ফাজান বলছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলারায়ন করার ক্ষমতা তত বেশি হবে। শান্ত, তোমার কি এখন প্রথম নিয়মটা হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলে? সেকেন্ড নিয়মটাতে কনসেন্ট্রেট করো। যে দ্বিতীয় নিয়মটা কি? আকার সম্পর্কীয়। কি বলছে? যে দেখো, যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার ক্ষেত্রে পোলারায়ন ক্ষমতাটা তত বেশি হবে। তাহলে আমরা একটা গ্রুপে ধরো আমরা পর্যায়সারণীর গ্রুপ 2 ধরলাম। এখন গ্রুপ 2 তে আমরা কি দেখতে পাই? গ্রুপ 2 তে যত নিচ থেকে আমরা উপরে উঠবো ততই আমরা দেখতে পাবো যে ক্যাটায়নের আকার ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, ক্যাটায়নের আকার ক্রমশ ছোট হচ্ছে। আচ্ছা, যদি আমি লিখি যে দেখো, বেরিয়াম ক্লোরাইড, স্ট্রোনশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সর্বশেষে রয়েছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে গ্রুপ কতর ক্ষেত্রে বললাম? গ্রুপ 2 এর ক্ষেত্রে। গ্রুপ 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের, দেখো সবার নিচে কে রয়েছে? সবার নিচে আমাদের রয়েছে বেরিয়াম ক্লোরাইড, তারপরে আছে স্ট্রোনশিয়াম। বেরিয়াম রয়েছে সবার নিচে, তারপর স্ট্রোনশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম এবং সবার উপরে রয়েছে আমাদের বেরিয়াম। তাহলে আমরা কি বললাম? যে যত আমরা নিচ থেকে উপরে যাব, অর্থাৎ সবার উপরে কে রয়েছে? দেখো তো, সবার উপরে আমাদের রয়েছে বেরিলিয়াম। এখন যত উপরে যাব তত আমরা ক্যাটায়নের আকার কি দেখতে পাবো? ক্যাটায়নের আকার ছোট হয়ে আসছে। ক্যাটায়নের আকার ছোট হয়ে আসছে মানে তার পোলারায়ন ক্ষমতা তত বেশি। আর পোলারায়ন ক্ষমতা তত বেশি হওয়ার মানে কি? পোলারায়ন ক্ষমতা যত বেশি হবে তার ক্ষেত্রে সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে এখানে সর্বাধিক সমযোজী কে? এখানে সর্বাধিক সমযোজী হচ্ছে এই বেরিলিয়াম ক্লোরাইড, সর্বাধিক সমযোজী, এবং সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে এটা বেরিয়াম ক্লোরাইড। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এবং অ্যারো চিহ্নর জন্য কেউ পাজল হবে না। অ্যারো চিহ্নটা মূলত তোমাদের বইয়ে এটা বুঝিয়েছে যে আয়নিক যৌগ হিসেবে আমরা যে আয়নিক ধর্ম কত বেশি কমে যাচ্ছে, সবচেয়ে বেশি আয়নিক ধর্ম প্রদর্শন করছে এ, তারপরে 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 তারপরে, এই জন্য অ্যারো চিহ্নটা এদিকে দিয়েছে। কিন্তু আমরা মেনলি কি জানছি? যে সমযোজী বৈশিষ্ট্য কার সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে সবার উপরে যে রয়েছে তার ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই।
ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে বলো, যারা আছো যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে হচ্ছে জানাও যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমার মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ক্লিয়ার হলে আমাকে একটু জানাও তো যে এই সেকেন্ড লটা বা সেকেন্ড যে রুলটা ফাজানের ক্ষেত্রে সেই নিয়মটা, হ্যাঁ রাতিব জানাচ্ছে ক্লিয়ার হয়েছে। এবং সবার শেষের নিয়মটাতে তাহলে আমরা চলে আসি, ফাজানের তৃতীয় নিয়ম, যেটা সে বলেছে কি সম্পর্কে, আয়নের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সে তৃতীয় নিয়মটা দিয়েছে। তৃতীয় নিয়ম কি সম্বন্ধে? আয়নের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে। এখানে ফাজান বলছে যাদের যেসব ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ns2np6, তাদের থেকে যাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে ns2np6n-1d10, তাদের পোলারায়ন করার ক্ষমতা বেশি। কি বলছে ফাজান, যে যে সমস্ত ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে আমরা ns2np6 পাবো, তাদের থেকে যে সমস্ত ইলেকট্রনের, মোট কথা আমরা ডি অরবিটালটা দেখতে পাবো, ডি অরবিটাল যাদের পরিপূর্ণ অবস্থায় থাকবে তাদের ক্ষেত্রে আমরা বলছি পোলারায়ন ক্ষমতা বেশি হবে। যদি উদাহরণ দিতে চাই তাহলে কি দেওয়া যায় বলতো? দেখো, যদি সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড তুমি দেখো, সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড যদি হচ্ছে তুমি দেখতে চাও, সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড, তাহলে তুমি দেখতে পাবে যে কপারের ক্ষেত্রে 3d10 রয়েছে এবং সোডিয়ামের ক্ষেত্রে তুমি দেখতে পাবে 3s1, সর্বশেষ ইলেকট্রনটা তাদের এই অবস্থাতে রয়েছে। তাহলে আমরা ফাজানের নিয়ম অনুসারে আমরা বলবো যে যেহেতু এর 3d10 রয়েছে যা পরিপূর্ণ ডি অরবিটাল, তার মানে হচ্ছে এই কপার ক্লোরাইডটা অধিক সমযোজী হবে, অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। এই ছিল আমাদের ফাজানের তিনটা নিয়ম। যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে বলো যে ক্লিয়ার কিনা, ফাজানের তিনটা নিয়মে বুঝতে পেরেছি কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ফাজানের তিনটা নিয়মই হচ্ছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, একটু কমেন্ট করো। ফাজানের যদি তিনটা নিয়ম ক্লিয়ার হয় তাহলে আমরা লাস্ট টপিকে জাম্প করব এবং ওই টপিকটার মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টারটা ক্লোজ হবে। আমাকে একটু জানাও, যারা সাথে আছো তারা আমাকে একটু জানাও যে ফাজানের তিনটা লই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। অনেকেই সাথে আছে আমরা। আচ্ছা যারা সাথে আছে তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, তোমরা সবসময় জয়েন করবে, যখন জয়েন করার পরপরই আমাদের লাইভটা শেয়ার করে দিবে, নিজের টাইমলাইনে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরা তোমাদের সাথে আমাদের সাথে ক্লাসটা জয়েন করতে পারে। ওকে, শান্ত জানাচ্ছে জি ম্যাম অল ক্লিয়ার। ওকে ফাইন, অল ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা চলে যাব লাস্ট টপিক। লাস্ট টপিক বাট নট দ্য লিস্ট, তাই তো? কি টপিক? হাইড্রোজেন বন্ড। কি টপিক? হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা কিভাবে গঠিত হয় দেখো, আমরা যখন তড়িৎ ঋণাত্মকতা পড়েছিলাম তখন কি পড়েছিলাম, তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে কি কি দেখেছিলাম, যে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এগুলো ছিল আমাদের তড়িৎ ঋণাত্মক মৌল। এই তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কি হয় আসলে, তড়িৎ ঋণাত্মক মৌলগুলো মূলত আকারে অনেক ছোট হয়ে থাকে এবং এরা, এই তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যখন হাইড্রোজেনের সাথে কোনো বন্ধন গঠন করে, সেই বন্ধনটাকে আমরা বলবো মূলত হাইড্রোজেন বন্ড। তড়িৎ ঋণাত্মক মৌল হাইড্রোজেনের সঙ্গে যেই বন্ধন গঠন করছে সেই বন্ধনটিকে বলবো আমরা কি বন্ড? হাইড্রোজেন বন্ড। এখন দেখো যে তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে কি কি, আমরা নাইট্রোজেন বলতে পারি, অক্সিজেন বলতে পারি, ফ্লোরিন বলতে পারি, নাইট্রোজেন বলতে পারি, অক্সিজেন বলতে পারি, ফ্লোরিন বলতে পারি। তাহলে সবচেয়ে কমন কি আমরা দেখাতে পারি বলতো, যে পানি, তাই তো? সবচেয়ে কমন দেখো পানির অণু, একটা পানির অণু। এখন একটা পানি তৈরি হতে কি একটা পানি থাকে না, পানির এরকম আমরা পানিতে অনেকগুলো এরকম অক্সিজেন হাইড্রোজেন বন্ড দেখতে পাবো, তাই তো? সব মিলিয়ে আমাদের পানি হবে। তাহলে তুমি দেখো এই অক্সিজেনটা আরেকটা পানির অণুর সাথে কিভাবে থাকছে, আবার পরবর্তী অক্সিজেনটা আরেকটা হাইড্রোজেনের সাথে সেম ওয়েতে থাকছে।
এই যে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কিসের স্ট্রাকচার? পানির অণুর গঠন। এখন তুমি দেখো এই যে ডট ডট দিয়ে আমরা বোঝালাম, হাইড্রোজেন বন্ডকে মূলত আমরা এই ডট ডট চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। হাইড্রোজেন বন্ডকে আমরা কিভাবে প্রকাশ করি? হাইড্রোজেন বন্ডকে আমরা মূলত প্রকাশ করি ডট ডট দিয়ে। তাহলে যে দেখো এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে, আমরা কি বলেছিলাম, তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যখন হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করবে তখন সেই বন্ডকে আমরা বলি কি? হাইড্রোজেন বন্ড। সেই বন্ডকে আমরা কি বলছি? হাইড্রোজেন বন্ড বলছি। তাহলে এটাও একটা হাইড্রোজেন বন্ড। এরকম আরো অসংখ্য এখানে অণু যুক্ত হবে এবং প্রত্যেকেই হাইড্রোজেন অক্সিজেন বন্ড গঠন করবে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলবো এবং যেটাকে আমরা ডট আকারে প্রকাশ করব। এখন কথা হচ্ছে আপু, এত ধরনের বন্ধন থাকতে কেন এই হাইড্রোজেন বন্ড দরকার, বা কেন এই হাইড্রোজেন বন্ড গঠন হয়? এই প্রশ্নটা অনেক সময় আসে যে হাইড্রোজেন বন্ড কেন গঠিত হয়। তখন তোমার কাজ হচ্ছে দুটো পয়েন্টে অ্যান্সার দেয়া। প্রথম পয়েন্টটা হচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই জাতীয় যেসব তড়িৎ ঋণাত্মক মৌল রয়েছে এরা সাধারণত অনেক ছোট হয় এবং তাই এরা সহজেই হাইড্রোজেনের সাথে দুর্বল হাইড্রোজেন বন্ড গঠন করে। কি রকম বন্ড? দুর্বল হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা কি পেলাম? যে হাইড্রোজেন বন্ডটা কিরকম হয়? হাইড্রোজেন বন্ডটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন, তোমাদের অনেক সময় আসে যে হাইড্রোজেন বন্ডের প্রকৃতি কেমন। হাইড্রোজেন বন্ড মূলত একটি দুর্বল বন্ধন। আচ্ছা, আরেকটা কি পয়েন্ট হবে? আরেকটা পয়েন্ট হবে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন জাতীয় যেসব আমাদের তড়িৎ ঋণাত্মক মৌলগুলো রয়েছে এগুলো হাইড্রোজেনের সাথে যে বন্ধন গঠন করে এখানে এদের পোলারায়নটা অনেক বেশি ঘটে। পোলারায়নটা অনেক বেশি ঘটে, তার জন্য হাইড্রোজেন বন্ডটা জরুরি। আমরা এই দুটি পয়েন্ট দিব। এখন কথা হচ্ছে আপু, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের সাথে যে গঠন করছে হাইড্রোজেন বন্ড, কার শক্তি বেশি? অর্থাৎ হাইড্রোজেন বন্ড এর শক্তি ক্রম, এটা জানাটা খুব দরকার। এবং হচ্ছে তোমার জানার আগে বুঝতে হবে যে হাইড্রোজেন বন্ডের এই শক্তি ক্রমটা কিসের বেসিসে হচ্ছে। দেখো আমরা বলছি নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান 3, অক্সিজেনের ক্ষেত্রে 3.5 এবং ফ্লোরিনের ক্ষেত্রে 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, তারপর অক্সিজেন এবং তারপর নাইট্রোজেন। তাহলে এই যে বন্ধন গঠন করবে যা যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক তার হাইড্রোজেন বন্ধনের শক্তি তত বেশি হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, হাইড্রোজেন, ফ্লোরিন, তারপরে আমরা লিখবো হাইড্রোজেন, অক্সিজেন এবং সর্বশেষ আমরা লিখবো হাইড্রোজেন এবং কি? নাইট্রোজেন। এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে শক্তির ক্রম। ইজ ইট ক্লিয়ার যে কেন এই ক্রম? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক, তাই ফ্লোরিন হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা গঠন করবে সেটা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হবে এবং এর ক্ষেত্রে পোলারায়ন বেশি গঠন হয়। শান্ত, তুমি জিজ্ঞেস করলে যে হাইড্রোজেন বন্ড কেন গঠিত হয়, আমি দুটো পয়েন্টে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তুমি হয়তো তার আগে জিজ্ঞেস করেছিলে, যে দুটো পয়েন্ট আমি বলে দিয়েছি, এই দুটো পয়েন্টই তুমি পরীক্ষার খাতায় লিখবে যে হাইড্রোজেন বন্ধন কেন গঠিত হয়। প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যে হাইড্রোজেন, যে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই ধরনের তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যাদের আকার অনেক ছোট থাকে এবং তার জন্য এরা সহজেই দুর্বল হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। এবং আরেকটা পয়েন্ট যেটা কেন গঠিত হয়, কারণ হচ্ছে এদের মধ্যে পোলারায়ন অনেক বেশি হয়। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যখন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে তখন এদের ক্ষেত্রে পোলারায়নটা অনেক বেশি ঘটে, যার কারণে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এখন কথা হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ড আমরা দেখলাম, এই হাইড্রোজেন বন্ডটা কত প্রকার? হাইড্রোজেন বন্ড আমাদের দু প্রকার, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে আমাদের, দেখো, আণবিক হাইড্রোজেন বন্ড এবং আরেকটা কি? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক। এখন কথা হচ্ছে যে কোনটা আন্তঃআণবিক কোনটা অন্তঃআণবিক। আন্ত বলতে আমরা কি বুঝি? যে আমার সাথে বাইরের একজনের, এটাই তো আন্ত। আর অন্ত কি? নিজেদের মধ্যে। মানে হচ্ছে যখন একই মৌলের দুইটি মূলকের মধ্যে, একই অণুর দুটি মূলকের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হবে তখন আমরা তাকে বলবো অন্তঃআণবিক বন্ধন। যখন আন্ত বলবো তার মানে হচ্ছে দুটি ভিন্ন অণুর সাথে যখন হাইড্রোজেন বন্ড গঠিত হবে তখন তাকে বলবো আন্ত। আন্ত শব্দের মানে কি? আমার সাথে বাইরের কারো। অন্ত মানে কি? আমাদের মধ্যেই, মানে ভেতরের, আমার সাথেই হয়তো আরেকটা আমার, ব্যাপারটা এরকম, যদি বাংলায় সহজে মনে রাখতে চাই। ক্লিয়ার? ক্লিয়ার?
ফাজানের নীতিটা আরেকবার রিপিট করতে বলছো বিপ্লব। আচ্ছা আমি ফাজানের নীতিটা আরেকবার রিপিট করবো, হাইড্রোজেন বন্ডটা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা হাইড্রোজেন বন্ডের জরুরি মানে গুরুত্বটা কি? দেখো হাইড্রোজেন বন্ডের গুরুত্ব বোঝার জন্য তোমাকে আরেকটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনুধাবনে আসে, যে H2O তরল কিন্তু H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? H2O তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? এই প্রশ্নটা হচ্ছে খুব বেশি আসে। এটার অ্যান্সার কি বলতো? এটার একটাই অ্যান্সার, কারণ এইটাতে আমরা হাইড্রোজেন বন্ড পাই, যার কারণে এটা তরল অবস্থায় রাখে। হাইড্রোজেন বন্ড একটা দুর্বল বন্ড যেটা তরল অবস্থায় রেখে থাকে, কিন্তু হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে আমরা কোনো ধরনের হাইড্রোজেন বন্ড পাই না, যার কারণে সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। এটাই এটার অ্যান্সার। মানে কি হাইড্রোজেন বন্ড থাকলে সেটা তরল অবস্থা প্রাপ্ত হয়। এখন চলে আসো হাইড্রোজেন বন্ডের গুরুত্ব কি। হাইড্রোজেন বন্ডের গুরুত্ব কি বলতো? যে দেখো আমরা জানি আমাদের বডির 70% হচ্ছে ফ্লুইড বা পানি, 70% হচ্ছে ফ্লুইড বা পানি, যেটার উপরে মূলত হচ্ছে আমাদের জীবদেহ বেঁচে আছে বা আমরা হচ্ছে সব কাজকর্ম করছি, বেঁচে থাকতে পারছি। এখন এই যে পানি বা ফ্লুইড এটা থাকার কারণই হচ্ছে এই হাইড্রোজেন বন্ড। মানে এই যে পানি যেটা তরল অবস্থা প্রাপ্ত হচ্ছে, যেটা আমাদের বডিতে ফ্লুইড হিসেবে আছে, এটার মেইন কারণই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড থাকার কারণে। অর্থাৎ হাইড্রোজেন বন্ড আছে বলে তাহলে আমরা বেঁচে থাকছি, আমাদের বডি তার কার্যকলাপ করে যাচ্ছে। তারপর দেখো যে আমাদের শক্তির উৎস, আমাদের বডি যে শক্তি পায় সেটা কার্বোহাইড্রেট থেকে পায়, প্রোটিন থেকে পায়, এবং এই দুইটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড দ্বারা এই যৌগগুলো গঠিত হয়, যার ফলে আমাদের বডি দেখো শক্তি পাচ্ছে, কাজকর্ম করতে পারছে। তারপর যদি তুমি হচ্ছে ডিএনএ বা আরএনএ এর ভিতরে যেতে চাও, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে হাইড্রোজেন বন্ড রয়েছে। তার মানে হচ্ছে আমাদের এই যে জীব জগৎ বা এই যে আমাদের জীবন, আমরা যে লাইফ লিড করছি, তার জন্য তার ক্ষেত্রে এই হাইড্রোজেন বন্ডের ভূমিকা অনেক বেশি। হাইড্রোজেন বন্ডটা কি ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের হাইড্রোজেন বন্ড ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করব, বিপ্লব যেহেতু বলেছে ফাজানের নীতিটা আরেকবার বোঝাতে, আমি হচ্ছে ফাজানের নীতিটা আরেকবার বলে দেবো, আরেকবার রিভিউ করে দেবো। তোমরা আগে আমাকে জানাও যে হচ্ছে হাইড্রোজেন বন্ডটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। হাইড্রোজেন বন্ড ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত আমাকে জানাও যে হাইড্রোজেন বন্ডটা তোমাদের ক্লিয়ার কিনা। যারা সাথে আছে একটু জানিয়ে দেবো যে হাইড্রোজেন বন্ডটা আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। তোমাদের ক্লিয়ারেন্স পেলে আমি ফাজানের নীতিটা আরেকবার হচ্ছে রিপিট করে দিচ্ছি। একটু বলো যে হাইড্রোজেন বন্ডটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এবং আমি হাইড্রোজেন বন্ড যতটুকু বলেছি এর বাইরে হাইড্রোজেন বন্ড থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসলে আসবে না। আচ্ছা শান্ত জানাচ্ছে অল ক্লিয়ার, রাতিব বলছে অল ক্লিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে বিপ্লব তোমার জন্য ফাজানের নীতি। ফাজানের নীতিটা মানে কি? ফাজান বলছেন যে এই যে আমরা পোলারায়ন বলছি বা হচ্ছে আয়নিক যৌগের ক্রমশ সমযোজিতে যে প্রকাশ বা প্রবেশ, মানে হচ্ছে আয়নিক ধর্মচ্যুতি ঘটবে এবং সমযোজীর বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাবে, এই যে ব্যাপারটা ঘটবে, ফাজান এখানে বলছেন যে এটা ঘটবে তিনটা কারণে বা তিনটা শর্তের ভিত্তিতে বা তিনটা শর্তের উপর ডিপেন্ড করে এই জিনিসটা ঘটবে, যেগুলোকে তিনি তিনটা নিয়মের মধ্যে ডিভাইড করে দিয়েছেন। এগুলোকে আমরা বলছি ফাজানের ল বা ফাজানের নীতি বা ফাজানের নিয়ম। তিনটা নিয়ম কি কি দেখো। প্রথম নিয়মে ফাজান বলছেন যে চার্জ মানে আয়নের চার্জের উপর ডিপেন্ড করে। তিনি কি বলছেন যে ক্যাটায়নের চার্জ যত, ধনাত্মক চার্জ যত বেশি হবে সে তত বেশি পোলারায়ন ক্ষমতা রাখবে। মানে একটা ক্যাটায়ন তার চার্জ যত বেশি হবে সে তত বেশি কি করতে পারবে, অ্যানায়নকে পোলারাইত করতে পারবে, অর্থাৎ তার পোলারায়ন ক্ষমতাটা তত বেশি হবে। যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম কিসের ক্ষেত্রে? পর্যায় সারণীর গ্রুপ পর্যায়ে 3 এর মৌলসমূহের ক্ষেত্রে, যেখানে আমরা দেখেছিলাম যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটার ক্ষেত্রে দেখি, তাহলে তুমি দেখবে যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধনাত্মক চার্জটা মানে অ্যালুমিনিয়াম 3+, ক্যাটায়নের ধনাত্মক চার্জ সবচেয়ে বেশি, মানে কি সে সবচেয়ে বেশি সমযোজী ধর্ম প্রদর্শন করবে, সে সবচেয়ে বেশি সমযোজী ধর্ম প্রদর্শন করবে। তারপর যদি আবার সেকেন্ড লতে চলে আসি, সেকেন্ড লটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে? আকারের উপর। তুমি দেখো যে ক্যাটায়ন, ফাজান বলছে ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার যত ছোট হবে তার পোলারায়ন করার ক্ষমতাটা তত বেশি হবে। কি বলছে? যে যার ক্যাটায়ন যত ছোট আকারের হবে তার পোলারায়ন ক্ষমতাটা তত বেশি হবে। এখন তুমি যদি গ্রুপের ক্ষেত্রে দেখো যে নিচ থেকে তুমি যত উপরে উঠবে ক্যাটায়ন সমূহের আকার ততটাই ছোট হবে, এবং যত ছোট ক্যাটায়ন হবে তার পোলারায়ন ক্ষমতা ফাজানের নিয়ম অনুসারে ততটাই বেশি হবে। এবং ফাজানের থার্ড ল সে বলছে ইলেকট্রন
বিন্যাস, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেখানে আমরা মনে রাখবো যে যদি ধরো তোমার এরকম দুটো ক্যাটায়ন রয়েছে যার ক্ষেত্রে একটার ইলেকট্রন বিন্যাসে তুমি দেখবে যে NS NP এই পর্যন্ত অরবিটালে ইলেকট্রন রয়েছে, এবং তুমি যদি আরেকটার ক্ষেত্রে দেখো যে তার NS NP and D n-1 D অর্থাৎ D অরবিটালে যদি তার ইলেকট্রন থাকে যোজ্যতা স্তরে, D অরবিটাল যদি তার পূর্ণ থাকে, তাহলে ফাজান বলছে যার ক্ষেত্রে D অরবিটালটা রয়েছে তার পোলারায়ন করার ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে। এবার বুঝেছো কিনা আমাকে একটু বলো। কে যেন বুঝতে চাচ্ছিলে? বিপ্লব। ওবায়দ বলছে ক্লিয়ার। আচ্ছা, বিপ্লব হচ্ছে আমাকে প্রশ্ন করছিলে ফাজানের নীতিটা আরেকবার বলতে, আমি একটু রিপিট করে দিয়েছি। ফাজানের নীতিটা এখন ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ফাজানের নীতিটা কি এখন ক্লিয়ার হয়েছে? বিপ্লব তুমি যদি শুনে থাকো আমাকে একটু রিপ্লাই করো যে ফাজানের নীতিটা এখন ক্লিয়ার কিনা তোমার কাছে। সে কি সাথে আছে নাকি সে আমাকে বলে উধাও হয়েছে? ফাজানের নীতিটা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, বাকি যারা আছো সবার কাছে কি ফাজানের নীতিটা ক্লিয়ার নাকি আরেকটু ঝামেলা আছে? আমাকে একটু বলো তো যে ফাজানের নীতিটা ক্লিয়ার কিনা। ফাজানের নীতিটা বুঝতে মনে হয় একটু সমস্যা হচ্ছিল, যদি আমি চেষ্টা করেছি উদাহরণ সহ তোমাদের বলার। আচ্ছা, আমাকে এখন একটু জানাও যে ফাজানের নীতিটা এখন তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়েছে, সবাই সাথে ছিলে শেষ পর্যন্ত, তার জন্য অনেক ধন্যবাদ। মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। আচ্ছা, ওবায়দ বলছে বুঝেছি ম্যাম, শান্ত বলছে জি ম্যাম ক্লিয়ার, রাতিব বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, কিন্তু হচ্ছে আমি যার জন্য রিপিট করলাম বিপ্লব, সে কি বুঝতে পেরেছে? বিপ্লব তুমি কোথায়, সাথে কি আছো? যদি সাথে থেকে থাকো রিপ্লাই করো, রিপ্লাই করে জানাও যে আপু এখন ক্লিয়ার হয়েছে, বা ক্লিয়ার না হলে সেটাও জানাও যে আপু এখনো ক্লিয়ার হয়নি। তাহলে হয়তো নেক্সট ক্লাসে আমি আরেকবার ফাজানের নীতিটা হচ্ছে শুরুতে বলে নেব। আচ্ছা, ও হয়তো আমাদের সাথে আর নেই। আচ্ছা, আজকের ক্লাসে মোটামুটি আমাদের থার্ড চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিলাম। আমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টার কমপ্লিট, একদম টোটালি কমপ্লিট। এখন তোমাদের যদি এই টোটাল চ্যাপ্টার থেকে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তোমাদের কাজ হচ্ছে আমাদের ইনবক্সে একটু জানিয়ে দিবে যে হচ্ছে হ্যাঁ আপু এই জিনিসটা বুঝতে পারিনি বা একটু সমস্যা ছিল, তাহলে আমি চেষ্টা করব যে আর একটা দিন হয়তো তোমাদের এর উপর একটা রিভিউ ক্লাস নিয়ে নেব, যদি হচ্ছে দেখি যে অনেকের সমস্যা। আর যদি সমস্যা তেমন না থাকে তাহলে হয়তো একটু আলোচনা করে দেবো যার যে সমস্যা থাকবে। নেক্সট টাইম কোন টপিকস নিয়ে ক্লাস হবে ম্যাম? নেক্সট টাইম হচ্ছে ফোর্থ চ্যাপ্টার শুরু হবে, তো ফোর্থ চ্যাপ্টারের প্রথম টপিক যেসব থাকবে সেসব টপিক নিয়ে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব নেক্সট উইকে। আচ্ছা ফাইন, তাহলে হচ্ছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। থার্ড চ্যাপ্টার যেহেতু পুরোটা কমপ্লিট, এই এক সপ্তাহে থার্ড চ্যাপ্টার পুরোটা নিজেরা আবার কমপ্লিট করো, নিজেরা পড়ো, বের করো যে কোথায় কার সমস্যা আছে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ইনস্ট্যান্ট স্কুলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।